আজকে আমাদের দেখতে হবে পর্যায়বৃত্তিক ধর্ম, যেটা নিয়ে গতদিন মনে হয় হালকা করে একটু কথা শুরু হয়েছিল, আর হচ্ছে রাসায়নিক বন্ধনের শুরু করব। সো দেখো, পর্যায়বৃত্তিক ধর্ম অনেকগুলো আলোচনা হয়েছিল, যোজনী, ধাতব অধাতব ধর্ম, বিজারক জারক ধর্ম, তাই না, অম্লক্ষার ধর্ম। তো আজকে দেখতে হবে হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট তিনটা টপিক, তোমার আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, আর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। আমি দেখে অবাক হইলাম যে এখান থেকে অনেক কঠিন কঠিন প্রশ্ন করা যায় চাইলে, সুন্দর সুন্দর, বাট বোর্ডে এত কঠিন প্রশ্ন আসে না, খুবই সহজ সহজ জিনিসপত্র আসে। সো মূল জিনিসটা কি, আয়নীকরণ শক্তি বাইর করি আমরা কাদের জন্য জানো, ধাতু নাকি অধাতু, কোনটা বলি গেছো? এই তো ধাতুদের ধাতু না? ধাতুদের জন্য। আচ্ছা, যে কারোর জন্য বের করা যায়, বাট মেইনলি ধাতুদের জন্য। তো আমি কি করব, এখানে তাপ দিব। তাপ দিলে কি হবে, প্রত্যেকটা পরমাণুর কাছ থেকে একটা করে ইলেকট্রন বের করে নিব। কোন ইলেকট্রন? তাদের লাস্টের শেলের যে ইলেকট্রনটা আছে এটাকে বের করে দিব। তো প্রত্যেকের কাছ থেকে যদি একটা করে ইলেকট্রন বের করে নিতে পারো, তাহলে প্রত্যেকে কি হয়ে যাবে, একক ধনাত্মক চার্জযুক্ত ক্যাটায়নে পরিণত হবে, তাই না? সো এটা করতে গেলে তোমার এখানে কি দেয়া লাগবে, কত তাপ দেয়া লাগতেছে। যে পরিমাণে তাপ দিলে এই ঘটনাটা ঘটে, সেই তাপটাকে আমরা বলবো এই মৌলটার বা এই ধাতুটার বা এই পরমাণুটার আয়নীকরণ শক্তি। যদি এই মৌলটার বলা উচিত, বইতে বলে পরমাণুর, যাই হোক। সো আশা করি বুঝছো। এখন বলো, এখানে কি তাপ শক্তি শোষিত হচ্ছে সিস্টেমে, নাকি এখান থেকে বের হচ্ছে, বলেন তো? শোষিত হবে। শোষিত হচ্ছে, আমি তাপ দিচ্ছি, সিস্টেম শোষণ করতেছে। তাহলে আমাদের ইকুয়েশনটা কেমন হবে? ইকুয়েশনটা হবে, ধরো আমি সোডিয়ামের আয়নীকরণ শক্তির ইকুয়েশন লিখতে যাচ্ছি, তাহলে লিখবো হচ্ছে 1 মোল সোডিয়াম নিব, তবে সেটাকে অবশ্যই গ্যাসীয় অবস্থায়, এটাকে আমরা কি করতেছি, তাপ দিচ্ছি। তাপ দেওয়ার ফলে সোডিয়াম থেকে পরিণত হয়েছে কিসে, সোডিয়াম প্লাসে, একটা করে ইলেকট্রন ছেড়ে দিছে। এই ঘটনাটা করতে যে আমার যে পরিমাণে শক্তি সিস্টেম খেয়ে ফেলছে, তো সিস্টেম খেয়ে ফেলা মানে কি, ডেল এইচ এর মানটা কি হবে, প্লাস নাকি মাইনাস, বলেন? ডেল এইচ প্লাস। এই যে পজিটিভ যে ভ্যালুটা আমরা পাইছি, ধরো এটা পাইলাম হচ্ছে প্লাস এক্স কিলোজুল, এই প্লাস এক্সটাকে আমরা কি বলবো, এইটাকে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে সোডিয়াম এর আইপি। আইপি মানে আয়োনাইজেশন পটেনশিয়াল, বাংলায় বলা হচ্ছে আয়নীকরণ শক্তি। ওকে। সো ম্যাগনেসিয়ামের যদি আইপি বের করতে যাই আমরা, তাহলে কি লিখবো, 1 মোল ম্যাগনেসিয়াম নিব, কি অবস্থায়, গ্যাসীয় অবস্থা। সংজ্ঞার মধ্যে লেখা আছে গ্যাসীয় অবস্থায় বিচ্ছিন্ন কোনো মৌলের 1 মোল পরমাণু নিতে হবে, এই যে 1 মোল নিছি। তো এটাকে আবার তাপ দাও, তাহলে কি হবে, ম্যাগনেসিয়াম কি 2+ নাকি কোনটা? না ভাইয়া, একটাই। এই যে প্রত্যেকের কাছ থেকে, প্রত্যেকটি থেকে একটি করে ইলেকট্রন অসীম দূরত্বে নিয়ে যাবো। এখানে কিন্তু Mg2+ ভাবা যাবে না, এটা মহা বড় অন্যায়। আচ্ছা, Mg+ যোগ হচ্ছে ইলেকট্রন, এই বিক্রিয়ার যে ডেল এইচ হবে, ধরে নিলাম সেটা হচ্ছে তোমার ওয়াই কিলোজুল, ধরো কিছু একটা হবে আর কি, এখানে এক্স এর জায়গায় ধরো ওয়াই। এই ওয়াইটাকে আমরা কি বলি, এই ওয়াইটাকে বলি ম্যাগনেসিয়ামের আইপি, ঠিক আছে? সো এখন ঘটনা হচ্ছে, এই পাশে যেহেতু গ্যাসীয় ছিল, আরও তাপ দিছো, তাহলে তো ডেফিনেটলি সেও গ্যাসীয় থাকবে, এটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে মেইনলি এই পাশে। সো এই যে কি বলছে, গ্যাসীয় অবস্থায় বিচ্ছিন্ন কোনো মৌলের 1 মোল পরমাণুর প্রত্যেকটিকে তাপ দিয়ে প্রত্যেকের কাছ থেকে একটা করে ইলেকট্রন অসীম দূরত্বে নিয়ে একক ধনাত্মক চার্জযুক্ত ক্যাটায়নে পরিণত করতে হবে। একক ধনাত্মক চার্জযুক্ত, অর্থাৎ সবার মাথার উপরে একটা করে প্লাস থাকবে। এই কাজ করতে যে সিস্টেম যে পরিমাণ শক্তি পরিবেশ থেকে শোষণ করে, ওইটাকে আমরা বলি ওই মৌলের আয়নীকরণ শক্তি, ইংরেজিতে বলে আয়োনাইজেশন পটেনশিয়াল। এই তো। আচ্ছা, সো এরপরে চলো, আয়নীকরণ শক্তির ক্ষেত্রে এই কথাগুলো আমাকে একটু বলো, কি হবে শূন্যস্থান পূরণ। পরমাণুর আকার যদি বড় হয়, এই কথা শোনা মাত্র তোমার মনের মধ্যে দুইটা জিনিস ভাসা উচিত। আচ্ছা ধর, তোকে যদি বলি যে এইবারের কুরবানির গরুটা যদি বড় হয়, এটা বলা মাত্র কি তোর মনের মধ্যে কিন্তু দুইটা গরু আসে, একটা হচ্ছে ছোট গরু তোর নিজেরটা, মানে তুই নিজে, আর একটা হচ্ছে বড় গরু, কুরবানির হাটে যেটা পাওয়া যায়। সো তুই এই যে মনে মনে অটোমেটিক কল্পনা করিস, ওইটাও করা লাগবে আর কি। এখানে বলতেছে পরমাণুর আকার বড় হলে, মানে এই এক ধরো বোটকা পরমাণু, এই পাশে একটা শুটকা পরমাণু আছে। সো এটাকে তুমি ছোট করে ভাবো, এই যে এই দুইটা নিয়ে চিন্তা করো। পরমাণুর আকার বড় হইলে আমাকে একটু বলেন আয়নীকরণ শক্তির মান কি হবে, কম নাকি বেশি? কম হবে। কম হবে। কারণটা কি, নিউক্লিয়াস থেকে দূরত্ব তখন হচ্ছে কি হয়, বেড়ে যায়, তাই না? নিউক্লিয়াস থেকে এই ইলেকট্রনের ডিস্টেন্সটা অনেক বেশি। সো বেশি হইলে এখানে ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল কম, সো ওকে কম তাপ দিলেই না ফুস করে ইলেকট্রনটা ছেড়ে দিবে, আর এর হচ্ছে ইলেকট্রন ছাড়তে অনেক কষ্ট হবে। সো তাহলে আমরা লিখবো আয়নীকরণ শক্তি হচ্ছে কম। ধাতু হিসাবে সক্রিয়তা কি হবে, মানে এটাকে কি তাহলে আমরা সক্রিয় ধাতু বলবো নাকি নিষ্ক্রিয় ধাতু বলবো, বলেন তো?
সক্রিয়। সক্রিয়তা তাহলে বেশি, ধাতু হিসাবে সক্রিয়তা বেশি বেশি। বাট এটা যদি অধাতু হইতো তাহলে কিন্তু আমাদের বলা লাগতো এটারই সক্রিয়তা কম, কারণ ধাতুর চরিত্র হচ্ছে ইলেকট্রন ছাড়া। সো যে যত সহজে ইলেকট্রন ছেড়ে দিবে আমরা বলবো সে তত সক্রিয় ধাতু। আর যে অধাতু ইলেকট্রন ছাড়ে তাড়াতাড়ি মানে হচ্ছে ন্যায় কম, নিতে চায় কম, তাহলে ও হচ্ছে অধাতু হিসাবে কিন্তু সক্রিয়তা কম। তোরা বুঝিস না আমার কথা? বুঝছি ভাইয়া। ওকে, এগুলো কিন্তু এমসিকিউতে লাগবে, খেয়াল রাখেন। আচ্ছা, বলছে সোডিয়াম আর পটাশিয়ামের আয়নীকরণ শক্তির তুলনা করো। এখন যাদের যাদের মধ্যে তুলনা করতে বলবে তাদেরকে একটু পর্যায় সারণীর সিকোয়েন্স অনুযায়ী লিখবা। তাহলে সোডিয়ামে যে লিখলাম, এই যে পটাশিয়াম লিখলাম, ঠিক আছে? এখন বলো তো ঠিক আছে আমার লেখা নাকি? না ভাইয়া ঠিক নাই। পর্যায় সারণীতে যেভাবে থাকে সেভাবে লিখবা, উপরে নিচে থাকে এরা, উপরে নিচেই লিখবা। আচ্ছা, সোডিয়াম যদি এত বড় হয় তাহলে পটাশিয়াম কি হবে? আরো বোটকা। আমি দেখো যথেষ্ট ফারাকে লিখি, তোমরা করো কি? এই যে এই যে এটা কি, তোর তো স্লাইড ক্যালিপার্স লাগবে কোনটা বড় কোনটা ছোট এটা বোঝার জন্য, ঠিক মতো আঁকবি। নিজেকে নিজে বুঝাইতে পারতে হয়, মানে সত্যি কথা বলতে মানুষ স্বশিক্ষিত হয় যে নিজে বোঝে, সে নিজেকে বুঝায়, ব্যাপারটা এরকম আর কি। সো তুমি তোমার নিজেরাই বুঝাইতে পারতেছো না। আমি লিটারেলি এখনো পর্যন্ত তুই আমাকে কোনো প্রশ্নের উত্তর লিখতে দে, ধর নতুন একটা টোটালি ব্র্যান্ড নিউ কোয়েশ্চেন যেটা আমি কোনোদিন ভাবিও নাই, সেই দিন যেমন এই যে স্পেস টাইম কার্ভেচার নিয়ে মজার একটা প্রশ্ন পাইছি। আমার এক স্টুডেন্ট শুভ, ও হচ্ছে ফিজিক্সে পড়ে, কোয়ান্টাম ফিজিক্স নিয়ে এখন বুয়েটে ছিল, এখন মাস্টার্স না পিএইচডি করতে গেছে। সো ও একটা কোশ্চেন ড্রপ করছে ফেসবুকে, ওইটা নিয়ে আমি যখন ভাবতেছিলাম, আর ফিজিক্সের কোশ্চেন আর কি, মানে ভালো লাগতেছে প্রশ্নটা, সুন্দর। মানে স্প্যাগেটিফিকেশনের নাম শুনছিস? শুনোস নাই? মানে ব্ল্যাক হোল যখন টানে, টানার সময় কেমনে টানে, ওই যে তোরা বেসিনে পানি বেশি করে ভরে দিয়ে, বা আম্মুরা যখন সিঙ্কের মধ্যে পানি লক করে দিয়ে পানি ছাড়ে না, পরে যখন এটার নবটা খুলে দেয় তখন পানিটা একটা সোয়ার্লিং মোশনে যায়, দেখছিস এরকম ঘুরে যায়। এটা এই, হ্যাঁ, তো এখন ওই জায়গায় তুই যদি কতগুলা কল্পনা কর রান্না করা নুডলস ছেড়ে দিস ঝরঝরে, তোদের রান্না করা হলে হবে না, আম্মুর রান্না করা নুডলস লাগবে আর কি, ম্যাগি না, ম্যাগি জাতীয় কার্ভ নুডলস না, স্ট্রিট নুডলস যেগুলো না, এই যে কোকোলা নুডলস টাইপের, ওইগুলো ছেড়ে দিবি। ওগুলো ছেড়ে দিলে ওই বস্তুটা কিভাবে ওই সিঙ্কের মধ্যে ঢুকে যাবে একটু কল্পনা করতো, ঘুরতে ঘুরতে এভাবে ঢুকবে না। এই ঘটনাটাকে বলা হচ্ছে স্পেগেটিফিকেশন, মানে স্পেগেটি থেকে আসছে আর কি, মানে যে আমরা স্পেগেটি খাই না ওইটা থেকে আর কি। সো স্পেগেটিফিকেশনের একটা ইকুয়েশন নিয়ে কথা বলছে আর কি। তো ওটা নিয়ে যখন ভাবতে গেছি, কী কইতেছিলাম যেন, ও ওইটা নিয়ে যখন আমি রাতে একা একা ভাবতেছি, লিটারালি আমি নিজে বুঝাচ্ছিলাম যে দেখ এটা তো এইখানে বসানো যাবে না, ওই ইকুয়েশনের সাথে ফিট করে না, ওটা তো আবার জটিল সংখ্যা চলে আসতেছে, মানে নিজেকে নিজে বুঝাইতে হয়। এটা না করলে ঝামেলা। এনিওয়ে আসো, কোথায় যেন ছিলাম, এইসব ফুলাবান্ডে একসময় থাপড়ায় থাপড়ায় পড়াইছি। অ্যান্ড ইতাকো ফেসবুক পোস্ট, মজার পোস্ট দেখেও আমি তবদা খায় চাই থাকি, এ কী কী নিয়ে যেন কাজ করতেছে, এ কত কিছু জানে আমার সে। ভালো তো, এটা আমি এক সময় শিখাইছি, এখন আমি শিখতেছি। ওকে, সো এখন যেটা হবে বন্ধু, বলো আমাকে, তোমাদের দিয়ে এগুলো হবে না। তোমরা তোমরা যে ধান্দায় আসো, 3 ফুট দূরে বসবা না 4 ফুট দূরে বসবা, এটা চিন্তা করতেছো, হায় রে। আচ্ছা বলেন এবার তাহলে আমাদের আইপি কার বেশি হবে, যেহেতু সাইজ অফ সোডিয়াম ইজ কি লেস দেন সাইজ তো লেখা ঠিক না, রেডিয়াস লেখা উচিত আর কি। যেহেতু রেডিয়াস অফ সোডিয়াম আর রেডিয়াস অফ ম্যাগনেসিয়াম কোনটা বড়, ম্যাগনেসিয়াম এটা বড়, অতএব আইপি অফ সোডিয়াম ইজ গ্রেটার দেন আইপি অফ পটাশিয়াম। 3 ফুট দূরত্ব চলে গেছিলাম, সরি। আচ্ছা এবার আমাকে একটু বলো, সেটা হচ্ছে তাহলে ধাতু হিসাবে সক্রিয় হবে কে, সোডিয়াম নাকি ম্যাগনেসিয়াম? কয় না, সক্রিয়তা পটাশিয়ামের বেশি সোডিয়ামের চেয়ে, এগুলো ভোলা যাবে না, উল্টাপাল্টা করা যাবে না। সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে তুলনা করে দেখছো, আমি কত অ্যাডভান্সড, আমি আগের প্রশ্ন আগেই বুঝে ফেলাইছি, আরো আগে বুঝে ফেলাইছি সোডিয়াম আর ম্যাগনেসিয়াম। আমি যে কতটা অ্যাডভান্সড থিঙ্কার তোরা এখনো কেউ বুঝতে পারতেছিস না। তোরা মানে ইউটিউবে তোদের তো সামনে নিউজ টিউজ যায় না, আর টিভিও তো দেখোস না। এখন সবাই বলতেছে জাতীয় সরকারের কথা, যে কথা আমি সেই কবে হাসিনা ফালানোর 2 দিন আগে বলি রাখছি, যে 48 ঘন্টার মধ্যে হাসিনা ফালাবে, এখন একটা জাতীয় সরকার গঠন করা লাগবে, কোনো দলীয় সরকারে হবে না, সেই জাতীয় সরকারের দিকেই যাবে হয়তো বা, জল ঘোলা করে নাকের পানি চোখের পানি এক করে মুখের পানির মধ্যে মিশাবে, তারপরে যাবে। ফাজিলের দল, কথা বললে শুনে না। জাতীয় সরকার আপনাকে শিক্ষামন্ত্রী বানানোর জন্য দাবি জানাবে। কখনো এই দোয়া করবি না, সবসময় চাইবি যেটা আল্লাহর কাছে। এই যে আমি তোদের একটু আগে বলতে গেছিলাম যে আমার এইচএসসি পরীক্ষার আগ দিয়ে আমি তো অসুস্থ ছিলাম অনেক, তো আমি নিজের জীবন নিয়ে খুব শঙ্কিত ছিলাম যে এত আশা ছিল কি হবে আসলে।
তা আমি কখনোই আল্লাহর কাছে চাই নাই যে আমারে বুয়েটে চান্স পাওয়া দাও, আমাকে ওখানে চান্স পাওয়া দাও। আমি সবসময় বলতাম আমার জন্য যেটা বেস্ট তুমি ওইটাই করো, জাস্ট যেটা বেস্ট ওইটাই করো। মানে কারণ কোন মানুষের জীবনে যে কিসে ভালো কেউ জানে না। এপিজে আব্দুল কালাম আজাদ হইতে চাইছিল কি বল দেখি? পাইলট। সে পাইলট হইলে কি হইতো? তারে তার স্কোয়াড্রনের হয়তো বা 500-600 মানুষ চিনতো, তার নিজের বাপের বাড়ির 50 জন চিনতো, তার শ্বশুর বাড়ির 10 জন চিনতো, এই 560 জনে তার জীবন আটকে যেত। কিন্তু সেই বেটা চান্স পায় নাই বলেই তার জীবনটা কত সুন্দর হয়েছে দেখ। অ্যান্ড আই স্টিল ফিল প্রাউড যে আই হ্যাড দ্য চান্স টু টেক ব্রিথ ইন দ্য সেম ওয়ার্ল্ড দ্যাট হি লিভড ইন। তাই না? সে বেঁচে থাকা অবস্থাতে আমিও বেঁচেছিলাম দুনিয়ায়, মানে এটা তো একটা অনন্য প্রাইডের ব্যাপার। সো এই আর কি, মানে আমি শিক্ষামন্ত্রী হওয়াটা জরুরি না, মানে বাঙালির এই আমিত্ব ব্যাপারটা ছেড়ে দাও ভাইয়া। তোদের একটা উদাহরণ বলি, পৃথিবীর বলা হয় যেটা সবচেয়ে সায়েন্টিফিক ক্যালেন্ডার যেটা, সেটা হচ্ছে বাংলা ক্যালেন্ডার। এটা শুনলে তোমরা অবাক হবা আর কি। বাংলাদেশি যে আমাদের দেশের ভূখণ্ডের যে ক্যালেন্ডারটা আছে, এটা আমরা কেউ ব্যবহার করি না। ওই বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ শুনে আমরা হাসি, বাট এটা সবচেয়ে সায়েন্টিফিক ক্যালেন্ডার। এর কারণ কি জানো? এটা বানাইছিল কেটা কইতে পারবা? কিছু তো জানো না। এটা বাংলা একাডেমি স্বাধীনতার পরে দায়িত্ব দিছিল হচ্ছে তোমার ইয়াকে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে। হি ওয়াজ এ রিনাউন্ড ফিগার, সো ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল কমিটির প্রধান করে। তো দেখো কমিটির প্রধানের কাজটা কি? কমিটির প্রধানের কাজ হচ্ছে যাকে দিয়ে যে কাজ করাইলে ভালো হবে সে সেই কাজ তাকে দিয়ে করাবে, এটাই তো নিয়ম। এই জন্য প্রজেক্ট ফেল করলেও তার দোষ, প্রজেক্ট সাকসেসফুল হইলেও তার ক্রেডিট। এখন সে যেহেতু ক্যালেন্ডার নির্মাতা না, সে তো, আর ক্যালেন্ডারের ব্যাপারটা পুরোটা ফিজিক্স, এটা বুঝোস, অ্যাস্ট্রোফিজিক্সের উপর ডিপেন্ড করে আর কি। সে করছে কি তৎকালীন ভারতবর্ষের, আচ্ছা এটা স্বাধীনতার পরের ঘটনা না, এটা সম্ভবত স্বাধীনতার আগের ঘটনা বলছে, আমার দিন তারিখ খেয়াল নাই, যাই হোক। সো তৎকালীন ভারতবর্ষের সবচেয়ে বিখ্যাত ফিজিসিস্ট বলা যায়, অন্যতম বিশেষ ফিজিসিস্ট, এবং সে সম্ভবত 11বার নোবেল, 11 নাকি 8বার জানি, অথবা 9বার খেয়াল নাই, নোবেল মনোনীত হয়েছে, কিন্তু সে নোবেল প্রাইজ পায় নাই, বাট মনোনীত হয়েছে। সে কে জানো? কিছু জানো না? সত্যেন্দ্রনাথ বসু। আরে না, সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাদ সাহা। মেঘনাদ সাহা, দেখো গুগল করে জাস্ট মেঘনাদ সাহা লিখলেই পাবা। 9বার নাকি 11বার জানি নোবেল প্রাইজ মনোনীত হয়েছে। আমাদের চিন্তনের পেজে ছিল, পেজ ধরে গায়েব করে দিছে হ্যাকার। সো এখন ঘটনা হচ্ছে যে সেই মেঘনাদ সাহাকে উনি ডেকে নিয়ে আসছিলেন, বলছিলেন যে বস আপনি এটা করেন, এটা আপনার দায়িত্ব। আমি কমিটির প্রধান ঠিক আছে, বাংলার মানুষ, কিন্তু এটা আপনার দায়িত্ব। এখন উনি যদি এটা না করে, যদি নিজে নাক গলাইতো, হ্যাঁ এই তো ফদান, বসাও বৈশাখ মাস 36 দিনে, 36 দিনে, জ্যৈষ্ঠ মাসে তো একটু বেশি সময় লাগবে, এটা 42 দিনে বানায় দাও, মানে এইরকম না আর কি। মানে সো দ্যাট থিং ওয়াজ টোটালি ফিজিক্স ওরিয়েন্টেড, মানে নো বক্করচক্কর। দ্যাটস ওয়াই বাংলাকে বলা হয়, বাংলা ক্যালেন্ডারকে বলা হয় যে সবচেয়ে সায়েন্টিফিক ক্যালকুলেটর, মানে দ্যাট ওয়াজ মেড বাই পিওর ফিজিসিস্ট, অ্যাস্ট্রোফিজিসিস্ট, সো দ্যাট ওয়াজ নট ফান। তো ব্যাপারটা এরকম আর কি, মানে তোমরা যতই ক্যালেন্ডার দেখো, গ্রেগরিয়ান ক্যালেন্ডার অমুক তমুক, এরা কেউই আসলে ফিজিক্স মাইনা ওইভাবে চিন্তা করে বসায় নাই আর কি। তো এই জন্য মানে তুই যদি যে চাচ্ছিস যে ধর আমাকে শিক্ষামন্ত্রী বানাবি, মানে এটা তোর চাওয়া, তোর দেখা রেডারের মধ্যে হয়তো আমি অনেক জ্ঞানী, বাট আমার চেয়েও জ্ঞানী আছে, তুই দোয়া করবি যে সেই জ্ঞানী লোকটা, সেই যোগ্য লোকটা যদি কোনো গ্রামের কোনো চিপায় বসে থাকে, সে যেন এসে তার যোগ্য সিটটা পায়, এই আর কি। চলো, সো ঘটনা হচ্ছে সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তির তুলনা, যেহেতু সোডিয়াম ম্যাগনেসিয়াম এরকম ডানে বামে ওইভাবে লিখলাম, সোডিয়াম একটু বড়, ম্যাগনেসিয়ামকে আরেকটু বড়, তাই না? নাকি ছোট। ছোট। ভুল ভাল করা যাবে না, ম্যাগনেসিয়াম আরও ছোট। তাহলে এবার কি হবে? অতএব সরাসরি লিখে দিচ্ছি, আইপি অফ সোডিয়াম উইল বি কি লেস দ্যান আইপি অফ ম্যাগনেসিয়াম। তোমরা কি তাহলে সক্রিয়তা সিরিজটা টের পাচ্ছ কিভাবে আসছে? কে না কে, প্রথমে কে সবচেয়ে সক্রিয়, তারপরে সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম। বুঝতে পারতেছেন কেমনে আসতেছে? ইভেন ম্যাগনেসিয়ামের চেয়ে ছোট কে বলেন তো? অ্যালুমিনিয়াম, তাই না? দ্যাটস ওয়াই অ্যালুমিনিয়ামের সক্রিয়তা আরও কম। এই যে অ্যালুমিনিয়ামের পজিশন হচ্ছে এই জায়গায়। তোমরা কি বুঝছো বন্ধু? কে না কে, ম্যাকগাইভার এলো যেন ফিরে শোনা পাবে, হায়, ওই যে সক্রিয়তা সিরিজ যেটা আর কি, তড়িৎ রসায়ন পড়তে গেলে কাজে লাগবে। নাইট্রোজেন আর অক্সিজেনের আয়নীকরণ শক্তির তুলনা করো। সো নাইট্রোজেন তো এই জায়গায়, অক্সিজেন কি তার ডানে না, এই জায়গায়। তাহলে কে বড়? নাইট্রোজেন বড়, অক্সিজেন ছোট। তাহলে আইপি অফ নাইট্রোজেন কি হবে? কম হবে আইপি অফ অক্সিজেন। অক্সিজেন। হ্যাঁ, এখন
এইটা হচ্ছে কি বলতো, হবার কথা ছিল, হবার কথা ছিল, কিন্তু এটা হয় না, হয় উল্টাটা। কেন হয় উল্টাটা, কার মনে আছে? ওই যে অযুগ্ম তিনটা ইলেকট্রন, কতগুলো থাকে, তিনটা থাকে। অযুগ্ম ইলেকট্রন থাকে। এরম ছাগলের মতো কথাবার্তা কও কেন? তুমি বলবা হুন্ডের নীতি থেকে পাই বা হুন্ডের নিয়ম অনুযায়ী এর ইলেকট্রন বিন্যাসে অর্ধপূর্ণ অবস্থায় আছে, তাই সে স্থিতিশীল। তুমি হুন্ডের নাম কইলেই না, যেমনে কইতেছো মনে হচ্ছে এটা তোমার থিওরি। এই কাজটা কইরো না, হুন্ডের নাম না কইলে আমি যদি খাতা দেখি পুরো জিরো দিয়ে দিব। যেটা কোন কনসেপ্ট থেকে তুই পাই? আচ্ছা ধর, বোর যখন বলছিল যে রাদারফোর্ডের মডেলটা ভুল, সে কি নিজের কথা ব্যাখ্যা করছে, নাকি সে এক কথা বলে দিছে যে অ্যাকর্ডিং টু জেসি ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, ইফ আ চার্জ রোটেটস ইট রেডিয়েটস এনার্জি। সো ও তো ম্যাক্সওয়েলের নাম উল্লেখ না করলে ওর কথার কোনো ভ্যালুই নাই। ও নিজের আবার প্রমাণ করতে বসতে হবে যে কেন এরকম। কিছু বোঝো নাই আমার কথা। বুঝছি। এই আবল তাবল বলদামি করবা না আর কি। সো তাহলে এখানে কিন্তু ইলেকট্রন বিন্যাস লিখে দিতে হবে মাস্ট। সেটা হচ্ছে কি, আমাদের এরকম নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস আপ আপ আপ, এটা হচ্ছে 2p উপশক্তি স্তর। আর অক্সিজেনটা যদি দেখি তাহলে একই রকম, তবে সেখানে আর একটা বস্তু আছে, এই যে এরকম। তাহলে কোনটা বেশি স্থিতিশীল? নাইট্রোজেনেরটা। সো নাইট্রোজেন তার এই কনফিগারেশন ব্রেক করতে চায় না। নাইট্রোজেন চায় যে ওইভাবেই থাকি, আমার এত কিছু দরকার নাই ভাই জীবনে, আমার জীবনে অল্প পাইছি, যা পাইছি ওতেই থাকি, এই আর কি। সো এটা লিখে দিতে হবে। এরপরে লেখো এই একই প্রশ্ন। ও আচ্ছা, সো ঘটনা হচ্ছে যে এখানে এনার্জিগুলোও লেখা ছিল, আমি খেয়াল করি নাই। এই যে এটা হচ্ছে নাইট্রোজেনের কি বলে ইয়া নাইট্রোজেনের আইপি ভ্যালু, আর এটা হচ্ছে অক্সিজেনের আইপি ভ্যালু। দেখো এটা হচ্ছে 1402 আর এটা হচ্ছে 1313। তোর মনে হয় দেখতে পাচ্ছিস না, ছোট করে লেখা। ওকে, পরের স্লাইডটা একই জিনিস কেন যে দিছে। ওকে, তারপরে এই যে ব্যাখ্যা দেয়া আছে এখানে, একটু পড়ে নিও আর কি। ব্যাসার্ধ ছোট সত্ত্বেও এই যে অমুক তমুক। আচ্ছা, বেরিলিয়াম আর বোরনের আয়নীকরণ শক্তির তুলনা, এটা রিসেন্ট কোন একটা বছর জানি দেখলাম আসছে। বেরিলিয়াম আর বোরন, নাম তো আর লিখে দেয় না, ওই যে এই ছক আঁকায় দিছে আর কি। সো বেরিলিয়াম হচ্ছে পারমাণবিক সংখ্যা 4 আর বোরনের হচ্ছে 5, এক্স্যাক্টলি ডান পাশে। তাহলে কার বেশি হবে? কার বেশি হবে? বরণের বেশি। আইপি অফ বোরন শুড বি গ্রেটার দেন আইপি অফ বেরিলিয়াম। বেরিলিয়াম বিই। আচ্ছা, এখন এইখানে ঘটনাটা হচ্ছে যেটা, এটা শুধু বেশি না, কার বেশি জানো? ইলেকট্রন বিন্যাস একটু দেখো। ইলেকট্রন বিন্যাস দেখলে দেখবো 1s2, তারপরে কি 2s2, এটা হচ্ছে বেরিলিয়ামের। আর এটার কত? 1s2 2s2, 2p কত? x1 বা 2p1 আর কি। এখন বলেন তো কার আসলে বেশি জানো? বেরিলিয়ামের কেন বুঝিছো? ইলেকট্রন বিন্যাস হুন্ডের জোর নীতি বাঁধা। অনুযায়ী। আবার হুন্ডের নীতি, এই বলদ, হুন্ডের নীতি এস উপশক্তি স্তরে কাজ করে না, গাধার মতো কথাবার্তা বলে। এখানে হুন্ডের কিছু নাই, এস উপশক্তি স্তর ফুলফিল্ড। জোর বাঁধা ইলেকট্রন, জোর বাঁধা ইলেকট্রন রে বাবা। হুন্ডের নীতি কাজ করে কোথায়? ওই গুণগত রসায়ন দেখিস, পি উপশক্তি স্তর ডি উপশক্তি স্তরে কাজ করে, যেখানে একই শক্তির অনেকগুলো অরবিটাল থাকে। এস উপশক্তি স্তরে কি তোর একাধিক অরবিটাল আছে নাকি? গর্দভ কোথাকার। এখানে জোর বাঁধা ইলেকট্রন আর এখানে বিজোড় ইলেকট্রন, সিঙ্গেল আনপেয়ার্ড ইলেকট্রন। সো এটাকে আমি তাপ দিলেই এ বেরোয় চলে যায়। বাট এর ক্ষেত্রে কি হয়, একটা আপ ইলেকট্রন থাকে, আপ মানে বুঝছো তো আপ স্পিন, একটা ডাউন স্পিন। সো আপ আর ডাউনের বন্ডটাকে ব্রেক করা লাগে, বুঝিস নাই কিছু? এখানে হুন্ডের নীতি নিয়ে চলে আইছে। হুন্ড একটা শিখছে আর সব জায়গায় হুন্ড। আচ্ছা, সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তির তুলনা, এটা তো আগেই দেখাইলাম। তবে এদের যদি আমরা গ্রাফ আঁকি, গ্রাফটা খুবই ইন্টারেস্টিং। মানে গ্রাফ দিয়ে পরীক্ষায় একবার আসছিল, ওই কোন একটা কলেজের জানি টেস্ট পরীক্ষা দেখছিলাম, ওই টেস্ট পেপারের মধ্যে। ব্যাপারটা কীরকম, এখানে যদি আমরা পারমাণবিক সংখ্যা বসাই, পারমাণবিক সংখ্যা, আর ওয়াই অক্ষে যদি আইপি বসাই, মানে আয়নাইজেশন পটেনশিয়াল, তাহলে গ্রাফটা কেমন হয়? এখানে ধরো সোডিয়ামের এইটা হচ্ছে 11, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 13। সেইখান থেকে সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের আইপি কি বেশি হবে নাকি কম হবে বলেন? সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের আইপি বেশি। বেশি। এখন ধরে নিলাম এই জায়গায় আছে, এই যে
এবার বলো ম্যাগনেসিয়ামের চেয়ে অ্যালুমিনিয়ামের কি আরো বেশি হওয়ার কথা না, কারণ আকার আরো ছোট হয়েছে। আচ্ছা, যেটা হয় বাস্তবে আসলে এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা একটু দেখি, কি ছিল 3s1 ছিল হচ্ছে সোডিয়ামের। ইলেকট্রন বিন্যাস দ্রুত করতে পারতেছে কিনা আমি জানি না। ম্যাগনেসিয়ামের ছিল 3s2, অ্যালুমিনিয়ামের কি ছিল 3s2 3px1। এইটাকে বাড়ি দিলেই বেরোয় যায়, তাপ দিলেই বেরোয় যায়। সো তাহলে কি হবে বলেন তো, আয়নীকরণ শক্তি আরো কমে আসবে। কিন্তু ঘটনা হইতেছে কমতে কমতে কিন্তু সোডিয়ামের নিচে যাবে না, সাবধান। আমার কথা বোঝো নাই বন্ধু, এই লেভেলটা কিন্তু সোডিয়ামের উপরে, স্টিল নাও সোডিয়ামের উপরে, অল্প উপরে, বাট স্টিল নাও সেটা উপরে, মানে এটা খেয়াল রাখতে হবে আর কি। সো আমি একেবারে প্রথম স্লাইডে যেটা দেখাইছিলাম ওটা কিন্তু প্রথম না, দ্বিতীয় স্লাইড, ওটা ভুল ছিল। দেখতেছিলাম যে আপনাদের মাথায় আসে কিনা। এই যে ওই জানি, এই যে দেখেছো এখানে যে অ্যালুমিনিয়ামেরটা আরো ছোট বলে, ও আচ্ছা আমি লিখি নাই আর কি। সো আইপি এর মান সোডিয়ামেরটা সবচেয়ে কম, ঠিক আছে, তারপরে ম্যাগনেসিয়ামের, মাঝখানে কিন্তু অ্যালুমিনিয়াম। বুঝতে পারছিস কি? ওকে চলো এরপরে কোথায় আছি আমরা, নিষ্ক্রিয় গ্যাস সমূহের আয়নীকরণ শক্তি। আমাকে একটু বলেন এটা কি হবে, অনেক বেশি নাকি অনেক কম? নিষ্ক্রিয় গ্যাসের আইপি অনেক বেশি। অনেক বেশি। তার কারণটা কি বলো তো? প্রথম কথা, পর্যায় সারণীতে প্রথম কথা হচ্ছে সাইজ সবচেয়ে ছোট। একটা পর্যায়ে নিষ্ক্রিয় গ্যাসগুলোর আকার সবচেয়ে ছোট। তাহলে 1 নাম্বার কারণ হচ্ছে কোনো একটি পর্যায়ে আকার সবচেয়ে ছোট হয়। দ্বিতীয় কারণ কি বলেন? দ্বিতীয় কারণ হচ্ছে স্থিতিশীল কি ইলেকট্রন বিন্যাস, যেটাকে আমরা বলি অষ্টক পূর্ণ। বুঝেছো আমার কথা? এই দুইটা কারণে হচ্ছে তাদের আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি হবে। সো এদের আয়নীকরণ শক্তির মানটাকে আমরা লিখি যেটা আইপি অফ ইনার্ট গ্যাস, এটার মানটা হবে ইনফিনিটি। আমরা এটা থিওরিটিক্যালি লিখি, নট দ্যাট যে মানটা আসলে অসীম, অন্যান্যদের তুলনায় অনেক বেশি বলে এটাকে ইনফিনিটি বলা হয়। ম্যাথমেটিক্যাল সেন্সে সিস্টেমটাই এটা। ওকে, তোমরা যখন ওই মাইক্রো ইলেকট্রনিক সার্কিট পড়বা, ওই যে অপ্টোকাপলার বলে একটা জিনিস আমরা পড়ছিলাম। অপ্টোকাপলার মজার একটা টপিক, মানে তোর কি বলে, এক ধরনের লাইট সুইচ। হ্যাঁ, মানে ধর তোর দুইটা সার্কিট আছে আমার, তো এই সার্কিটে কোনো একটা বিশেষ ঘটনা ঘটলে ওই সার্কিট যেন অ্যাক্টিভ হয়, বা এই সার্কিট ওটা না ঘটলে এটা ইনঅ্যাক্টিভ থাকবে। সো কাপলিং করা লাগবে না, মানে এখান থেকে এখানে তো একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল পার করা লাগবে। কেউ বোঝে না? বুঝছি। তো ওইটা করে কেমনে, কাপলিংটা করে, কাপলিং বুঝছস তো, মানে এটার ঘটনার সাথে ওইটারে আমরা কাপল আপ করবো কেমনে, ওটা করে কেমনে, মাঝখানে একটা ছোট লেজার লাইট থাকে বা এই টাইপের কোনো একটা লাইট সোর্স থাকে, আর ওই পাশে একটা ফটো সেন্সর থাকে। সো এ যদি জ্বলে উঠে, এটারে দেখে ও অ্যাক্টিভ হয়, ওরে দেখে এই পাশের ঘটনা ঘটে। সো এটার ফলে হয় কি, পুরাপুরি ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট ডিসকমিউনিকেট করে রাইখাও ইলেকট্রিক্যাল কাজ চালানো যায়। মানে মাঝখানে তো কোনো ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট ছিল না কিন্তু। সো এর ফলে অনেক সেফ সার্কিট তৈরি করা যায়। সো এখন অপ্টোকাপলার ডিজাইনের ক্ষেত্রে, মানে অপ্টোকাপলার অ্যাপ্লাইংয়ের ক্ষেত্রে ওই লেজার লাইটের একটা ইন্টেন্সিটি আছে। ওই ইন্টেন্সিটি যখনই ড্রপ করে, ওই যে বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে না দূরত্বের সাথে, সো ও যখন একটা সার্টেন ডিস্টেন্স ক্রস করে তখন আর ওই ইন্টেন্সিটি ওর কাজ করে না। তো ওই জন্য আর কি বাইর করতে হয় যে কত দূরত্বে অপ্টোকাপলার বসাইতে হবে আর কি। সো ওইখানে দেখবি কয়েক মিলিমিটার ডিস্টেন্সের বেশি গেলেই তারা বলে ইনফিনিটি। সো ইনফিনিটি ডাজন্ট নেসেসারিলি মিন যে দ্য ভ্যালু ইজ সো বিগ, দ্য ফ্যাক্ট ইজ ইন কম্প্যারিজন টু হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট, সেটার তুলনায় কত বেশি বড় আর কি। এই আচ্ছা, তাহলে এবার বলেন সার্বিক বিবেচনায়, মানে সব কিছু চিন্তা করে, আকার, ইলেকট্রন বিন্যাস, হোয়াট এভার দ্যাট ইজ, সর্বোচ্চ আয়নীকরণ বিভবের মান কোন মৌলের বলো? নিষ্ক্রিয়। নিষ্ক্রিয়দের মধ্যেও কোন মৌলটা এক্স্যাক্টলি বলা লাগবে, কোনটার? সবচেয়ে ডানে চলে যাব তাহলে আকার সবচেয়ে ছোট, সবচেয়ে উপরে চলে যাব তাহলে আকার সবচেয়ে ছোট। তাহলে এই লোকেশনটা কার, এই লোকেশনটা কার বলেন দেখি? হিলিয়ামের। এই লোকেশনটা হচ্ছে হিলিয়ামের। দ্যাটস ওয়াই হিলিয়ামকে বলা হয় দুনিয়ার সবচেয়ে বেশি আয়নীকরণ শক্তি বিশিষ্ট মৌল। অ্যান্ড দ্যাটস ওয়াই তোমাদেরকে বারবার নিষেধ করি, আলফা রশ্মি বা আলফা কণা মানে বইল না প্লিজ হিলিয়াম নিউক্লিয়াস, দ্যাট ইজ নট সো ইজি টু মেক, রাদার দ্যাট ইজ দ্য টাফেস্ট জব ইন দ্য ওয়ার্ল্ড টু মেক He2+। এই আর কি। ওকে, সো এবার চলো বন্ধু,
আর একটা ব্যাপার তোমরা খেয়াল করছো কিনা যে আমাদের আয়নীকরণ শক্তি দুইটা মৌলের যখন তুলনা করি তখন করতে গেলে মাঝে মধ্যে যে ইলেকট্রন বিন্যাস লাগতেছে আর মাঝে মধ্যে যে শুধু আকার দিয়ে কথা বললেই হয়ে যাচ্ছে, এটার কাহিনীটা কি? কখন কখন আমরা ইলেকট্রন বিন্যাস নিয়ে কথা বলা লাগবে, আকার নিয়ে কথা বললেই যথেষ্ট হবে না, বলেন তো? কাদের কাদের ক্ষেত্রে? একই গ্রুপের ক্ষেত্রে আকার লাগবে না। এই যে বলো, একই গ্রুপের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস লাগবে না, মানে ব্যাপারটা বোঝ। আইপি ডিসাইড করার জন্য, আইপি সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রাইমারি ফ্যাক্টর হচ্ছে আকার। ফার্স্ট অফ অল আকার, সেকেন্ডলি আসে ইলেকট্রন বিন্যাস। আমার কথা বুঝিস নাই বাবা? জি। সো এখন যদি একই গ্রুপের দুইটা মৌল হয়, ধরো সোডিয়াম আর পটাশিয়াম নিয়ে কথা বলতেছে, বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম নিয়ে কথা বলছে, তাদের দুইজনের তো আলটিমেটলি ইলেকট্রন বিন্যাসটা সেম, তাই না? একই গ্রুপে তো ইলেকট্রন বিন্যাস সেম থাকে। সো ওদের ক্ষেত্রে তোমার ইলেকট্রন বিন্যাস নিয়ে কথা বলার দরকার নাই। আমার কথা কি বুঝছিস? লিখে দিব, জি। খাতা একটু কোনায় লিখে নে চিপা দিয়ে। তোরা তো খাতা নিয়েও বসস না, কি যে করস। একই গ্রুপের মৌলদের ক্ষেত্রে আইপি এর বিবেচনায় বা ইলেকট্রন আসক্তির বিবেচনায়ও তোমার কি বলো এটাকে, ইলেকট্রন বিন্যাস বিবেচ্য বিষয় নয়, শুধুমাত্র আকার। আর যদি ভিন্ন গ্রুপের মৌল হয়, পাশাপাশি মৌল, তাইলে তাদের ক্ষেত্রে অবশ্যই ইলেকট্রন বিন্যাস বিবেচনা করতে হবে, এটা হচ্ছে নিয়ম। ওকে, তারপরে চলেন প্রথম ও দ্বিতীয় আয়নীকরণ শক্তি। এতক্ষণ যে আয়নীকরণ শক্তির কথা বলছি ওইটা মূলত হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি, অর্থাৎ প্রথম ইলেকট্রনটাকে আমরা রিমুভ করছিলাম পরমাণুর কাছ থেকে, প্রথম ইলেকট্রনটা রিমুভ করে আমরা অসীম দূরত্বে নিয়ে গেছিলাম, ওটাকে বলে ফার্স্ট আইপি। সেকেন্ড আইপি মানে কি, ওই মৌলের কাছ থেকে আরেকটা ইলেকট্রন বের করে নিয়ে যাব, অর্থাৎ তাকে দ্বিধনাত্মক আয়নে পরিণত করব, এটাকে বলা হচ্ছে দ্বিতীয় আয়নীকরণ শক্তি। সো তাইলে আমাকে একটু বলেন, সোডিয়ামের সেকেন্ড আইপির ইকুয়েশনটা কি হবে? 1 মোল সোডিয়াম নিব গ্যাসীয় অবস্থায়, সোডিয়াম নেওয়া যাবে না, সোডিয়াম প্লাস নিতে হবে, বুঝছিস তো? দ্বিতীয় ইলেকট্রনটা নিয়ে যাচ্ছি। দ্বিতীয় ইলেকট্রন নেওয়ার মানে কি, প্রথম ইলেকট্রন অলরেডি হ্যাজ গন, ওইটাকে নিয়ে এসে আরো একটু তাপ দিয়ে আর একটা ইলেকট্রন বের করে দিব, তাহলে Na2 প্লাস যোগ হচ্ছে ইলেকট্রন বের হয়ে গেল। এই বিক্রিয়ার যে ডেল এইচ হবে এটাও ডেফিনেটলি প্লাস হবে। ধরো এটা পি কিলোজুল, এই পিটাকে আমরা বলবো হচ্ছে কি জানো, এটাকে বলা হচ্ছে সোডিয়ামের সেকেন্ড আইপি, সেকেন্ড আইপি। অর্থাৎ দ্বিতীয় আয়নীকরণ শক্তি। যদি আমি ম্যাগনেসিয়ামের সেকেন্ড আইপি বের করতে যাইতাম, তাহলে 1 মোল ম্যাগনেসিয়াম নিতে হবে গ্যাসীয় অবস্থায় প্লাস চার্জে, এটাকে তাপ দিব Mg2 প্লাস গ্যাস যোগ ইলেকট্রন। সেদিন ক্লাসে কে জানি কোন একটা ক্লাস অফলাইনে জিজ্ঞেস করলো, ইলেকট্রনগুলো গ্যাস হবে না? মানে কি সব চিন্তা দিয়ে ঘুরে বেড়ায়, ইলেকট্রন গ্যাস হবে কিনা। এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের সেকেন্ড আইপি। এখন যে কোনো মৌলের ফার্স্ট আইপি এর চেয়ে, যে কোনো মৌলের, ধরো সোডিয়ামের ফার্স্ট আইপি এর চেয়ে সেকেন্ড আইপি এর মান কি হয় জানো? অনেক বেশি। আইপি 1 এর চেয়ে আইপি 2 এর মান অনেক বেশি হয়। এইগুলো নিয়ে বইতে ভাবে বলা নাই, বাট জানি না নিও আর কি। মানে ঘটনা হচ্ছে কি, ফার্স্ট আইপি যখন তুমি বের করতেছিলা তখন একটা নিষ্ক্রিয় মানে চার্জবিহীন মৌলের কাছ থেকে ইলেকট্রন বের করতেছিলা, আর সেকেন্ড আইপি বের করার সময় তুমি একটা ধনাত্মক চার্জ অলরেডি পজিটিভ হয়ে গেছে তার কাছ থেকে আবার ইলেকট্রন বের করতেছো। সো অলরেডি যে পজিটিভ আছে সে তো কি চায়, নেগেটিভকে চায় না, তো তুমি তার কাছ থেকে আরো নেগেটিভ বের করে নিয়ে আসতেছো, তাহলে তো ও তো সহজে করতে দিবে না, আরো সহজে ধরে রাখতে চায়। সো তখন আর দিতে চায় না, তখন তোমাকে অনেক তাপ দিয়ে তারপরে ইলেকট্রন বের করা লাগে। দ্যাটস ওয়াই যে কোনো মৌলের ফার্স্ট আইপি এর চেয়ে সেকেন্ড আইপি এর মান অনেক বেশি হয়, যে কোনো মৌলের, দুনিয়ার সব মৌলের ক্ষেত্রেই সত্যি। এই যে রে বলি ফেলছি, এই তো। তাহলে আমরা যদি একটু ছবি এঁকে রাখতে চাই আমাদের স্মৃতিতে ধরে রাখার জন্য, আমাদের স্মৃতি যেহেতু প্রচণ্ড শক্তিশালী। আচ্ছা দেখো, সোডিয়াম দিয়ে উদাহরণ দিই। সোডিয়াম এটা ছিল Na প্লাস। তাহলে আমার আঁকাটা একটু ভুল হয়েছে, কেউ বলতে পারবা কোথায় ভুল করছি আমি? আমি যদি হ্যাঁ, সোডিয়াম প্লাসের আকৃতি ছোট। আহারে বাবা, আকৃতি না, এটাকে বলে আকার। আকার বন্ধু, আকার আর আকৃতি তো দুইটা আলাদা ব্যাপার। আকৃতি চেঞ্জ হয়ে যাওয়ার মানে এটা তো ত্রিভুজ শেপ বা হালুয়া শেপ হয়ে যাওয়ার কথা। বুঝিস নাই কিছু? বুঝছি। আচ্ছা, এখন বান্দরার মাইন্ডের মূল পার্থক্য হলো ভাষা, ভাষাগত দক্ষতা খুব ঝামেলা। আচ্ছা, তাহলে সোডিয়ামের কয়টা শক্তিস্তর থাকবে? সোডিয়ামের মূলত 3টা শক্তিস্তর থাকে। আর এই চান্দুর কয়টা আছে? দুইটা। 2টিয়া। আবির বললো 2টিয়া। তো 2টিয়া যদি থাকে তাহলে কি হইবে? জাদিদ পিয়াল, এই যে এর লাস্টের শেলে একটা ইলেকট্রন ছিল আর এর লাস্টে কয়টা ছিল? 8টা ছিল। ওই 8টা ফাটটা দেখে তুমি কনফিউজড হয়েও না, ইলেকট্রন বিন্যাসে কিছু আসে যায় না।
দুইটা ফ্যাক্টর। এক নাম্বার ফ্যাক্টর হচ্ছে এই বস্তু অলরেডি পজিটিভ আর এই বস্তু ছিল চার্জ নিরপেক্ষ, সো চার্জের কারণে এ আর ফার্দার ইলেকট্রন ছাড়তে চায় না। আর দ্বিতীয় কারণ হচ্ছে এর আকারটা একটু ছোট হয়ে গেছে। এখন এটা সোডিয়ামের ক্ষেত্রে যে আকার ছোট হয়েছে, এটা যে কোনো পরমাণুরই একটা ইলেকট্রন বের হইলে আকারটা একটু ছোট হয়ে যায়, কারণ কি জানো, শিল্ডিং ইফেক্ট কমে যায়। কথাটা মনে রাখো, যে কোনো মৌলের চার্জবিহীন অবস্থার চেয়ে, আচ্ছা আমি একটু লিখে দিই, রেডিয়াস অফ এনি অ্যাটম, মানে এ মানে যে কোনো একটা পরমাণুর প্রতীক ধর, এইটার চেয়ে আকার ছোট হবে কার, আর এ প্লাসের। আবার তোমার এইটার চেয়ে আকার বড় হবে কার জানো, আর এ মাইনাসের। যদি বলি আরও আকার বড়, তাহলে আর এ টু মাইনাস, এরকম আর কি। যদি আকার ছোট, আর এ টু প্লাস। রিলেশনশিপটা হচ্ছে এরকম। এটা তোমাদেরকে দেখাইছিলাম ওই যে ইয়াতে, এইভাবে লিখি নাই যদিও, অন্যভাবে লিখছিলাম। ওই যে আকারের আলোচনায় গত ক্লাসে ছিল, যত বেশি ধনাত্মক চার্জের আয়ন হবে তত আকার ছোট হবে, যত বেশি ঋণাত্মক চার্জের আয়ন হবে তত আকার বড় হবে আর কি। ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে ঘটনা। তারপরে চলো এখানে কি বলছে, ইলেকট্রন আসক্তি নিয়ে কথা। উফ, কনসেপ্ট একই, আয়নীকরণ শক্তির মতোই কনসেপ্ট, শুধুমাত্র আগের বার কি করছিলাম, তাপ দিয়ে প্রত্যেকের কাছ থেকে ইলেকট্রন বের করে নিছি। এবার কি হবে বলেন তো, ইলেকট্রন তাতে হবে ওই বলে অসীম দূরত্ব থেকে আমরা ইলেকট্রন ধরে ধরে নিয়ে আসবো। হ্যাঁ, তোদের জন্য যেমন আমি অসীম দূরত্ব থেকে এক একটারে বিয়ে দেওয়ার জন্য একটা মেয়ে ধরে নিয়ে আসবো, তাই না? এরকম আর কি। আর একটু আগে কি হয়েছিল, আমার মেয়েদেরকে আমি বিয়ে দিছিলাম, অসীম দূরত্বে পাঠিয়ে দিছিলাম যে যা আর কোনোদিন আসবি না। আচ্ছা, তাহলে এবার বলেন, ইলেকট্রন এসে এখানে কি করতেছে, বন্ধন, এখন আর আজকে হাতে তালি দিয়ে দেখাইতে পারতেছি না, বন্ধন গঠিত হচ্ছে। তাহলে বন্ধন গঠিত হলে কি আমার তাপ দেওয়া লাগবে নাকি ও আমার তাপ দিবে বলো তো? শক্তি নির্গত। সিস্টেম থেকে শক্তি বের হয়ে আসবে। তাহলে আমাদের এখানে কি লেখা উচিত বলেন? ধরো আমি অক্সিজেনের ইলেকট্রন অ্যাফিনিটি বাইর করতেছি, তাহলে অক্সিজেন নিতে হবে 1 মোল, কি অবস্থায়, গ্যাসীয় অবস্থায়। এটাকে আমি ইলেকট্রন দিব, তাপ দিব না কিন্তু ইলেকট্রন দিব। ইলেকট্রন দিলে ও কিসে পরিণত হচ্ছে, ও মাইনাসে। নর্মালি অক্সিজেন ও টু মাইনাস গঠিত হইলেও ইলেকট্রন আসক্তি বের করার সময় একক ঋণাত্মক চার্জযুক্ত অ্যানায়নে পরিণত করতে হয়। তাহলে এই বিক্রিয়ার যে ডেল এইচ হবে সেটাকে কি নাম দিব, মাইনাস। ধরো মাইনাস পি কিউ আর, আর কিলোজুল। এই মাইনাস আর কিলোজুল যেটা পেয়েছো, এটাকে কি বলে, অক্সিজেনের ইলেকট্রন অ্যাফিনিটি। এটাকে আসলে ইলেকট্রন অ্যাফিনিটি বলে না, এটাকে, ইলেকট্রন আছে হ্যাঁ, কারণ প্রথম ইলেকট্রনটা গ্রহণ করছে কেবল, ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটির ইকুয়েশনটা কি হবে, একবারে লিখে ফেলি, এত ঝামেলার দরকার নাই। এর জায়গায় ধরবে না রে। আচ্ছা ওইসে বুঝিস। আচ্ছা, এখনো 1 মোল থাকবে, তবে এটা থাকবে ও মাইনাস। তাহলে এখানে কি হয়ে যাবে, ও টু মাইনাস। আচ্ছা, এখানে হবে ও টু মাইনাস, টু মাইনাস, এখনো একই। তাহলে আর এর জায়গায় ধরো কিছু একটা আসছে, এস কিলোজুল পার মোল। তাহলে অক্সিজেনের সেকেন্ড আইভি, ইএ, সরি, সেকেন্ড ইএ। তাহলে এখন বলেন তো, এখানে কি হচ্ছে, আমাদের বন্ধন গঠিত হচ্ছে, তাই না? তো বন্ধন গঠিত হলে কি হয়, শক্তি নির্গত হয়। নির্গত হয়। সেটাই তো আমরা জানতাম। তো শক্তি নির্গত হলে ডেল এইচ এর মান সবসময় কি আসবে, নেগেটিভ আসবে। কিন্তু ঝামেলা হইতেছে, জেনে রাখি, যে কোনো মৌলের সেকেন্ড ইএ সবসময় কি জানো বলো তো, কি পজিটিভ। সেকেন্ড ইএ সবসময় পজিটিভ হয়, এটা একটু মাথায় রাখতে হবে। কেন পজিটিভ হয়, কারণটা হচ্ছে একটা করে ইলেকট্রন প্রথমে যখন আনছিলা তখনও চার্জ নিরপেক্ষ ছিল, সেকেন্ড ইলেকট্রন যখন ঢুকাইতে যাবা তখনও অলরেডি নেগেটিভ। সো একটা নেগেটিভ জিনিস তো আর একটা নেগেটিভকে টাইনা বসায় না, বিকর্ষণ করে। তখন তোমার বাইরে থেকে ফোর্স দিয়ে ঢুকাইতে হয়। বাইরে থেকে ফোর্স দিচ্ছ মানে কাজ করতেছো। তো এজেন্ট যদি কাজ করে, কার উপরে কাজ করতেছে, সিস্টেমের উপরে। তার মানে সিস্টেমে শক্তি কি হচ্ছে বলেন তো, শোষিত হচ্ছে। শক্তি শোষিত হওয়ার মানে ডেল এইচ প্লাস। কেউ বোঝে না? এই প্রশ্নগুলো আসবে না, এগুলো অ্যাডমিশনের জিনিস, তাও একটু বলে রাখলাম আর কি। আচ্ছা, তারপরে বলো, পরমাণুর আকার বড় হইলে বলেন ইলেকট্রন আসক্তি কি হয়, বেশি নাকি কম? কম। ইলেকট্রনের প্রতি আসক্তি কমে যাবে, সে নিতে চাইবে না। অধাতু হিসাবে সক্রিয়তা কি বেশি নাকি কম বলো?
কম রে বাবা, তোদের আর কতবার বুঝাবো? ধাতু মানে কি বল, ছেলে না মেয়ে? তাড়াতাড়ি বল। ছেলে। ধাতু মানে যদি ছেলে হয়, যত আকার বড় হবে, বড় সড়ো লম্বা সম্বা পোলা, লম্বা সম্বা বড় সড়ো ফোলা হইলে কি তার কনফিডেন্স অন্য লেভেলে থাকে, সে সক্রিয় ছেলে। বোঝা না? ধাতুর আকার বড় মানে তার নিউক্লিয়াস থেকে দূরত্ব বেশি, ইলেকট্রন ছাড়া সহজ, ধাতুর কাজই তো ইলেকট্রন ছাড়া, সো হচ্ছে সক্রিয় ধাতু হবে আর কি। আর অধাতু কি ছিল আমাদের বলেন? মেয়ে ছিল। হ্যাঁ, তো এখন বল, মেয়েরা সবাই কি মোটা মোটা হইতে চায় নাকি? সবাই হাতির মতো হইতে চায়? কি চায়? ছোটোখাটো হইতে চায়, হ্যাঁ, শুকনা শুকনা হইতে চায়। তো এইটাই, যে পরমাণুটার আকার বড় সেই সেমডিটা অধাতুটা সক্রিয়তা কী হবে বাবা? কম হবে। মানে এইগুলা বলি একমাত্র কারণ তোরা যেন ইনস্ট্যান্ট ইলেকট্রিক সিগন্যাল পার করতে পারিস ব্রেন দিয়ে। এটা তো পারিস না, আমার খুব কষ্ট লাগে। আমি জানি না, আমার মাথায় কিছু একটা হয়েছিল ইন্টারের সময়, মানে জিনিসপত্রগুলো যে আমি এত দ্রুত ক্যাচাং করে বের করে ফেলতে পারতাম। বুঝছি তো, একবার লজিকটা বুঝে রাখছি। লজিক তো প্রতি মুহূর্তে যে ভাবতে যায় সে তো বোকা। যুক্তি একবার বুঝে নিজের মনের মধ্যে না এমনভাবে বসায় ফেলতে হয়, ওটা বিদ্যুৎ গতিতে যেন উত্তরটা মনের মধ্যে আসে। চিন্তার গতি খুব ফাস্ট হইতে হবে, নিখুঁত চিন্তার গতি খুবই ফাস্ট। এখন সেটা তুমি ছেলে মেয়ে দিয়ে পারো মনে রাখো, সেটা তুমি যেভাবে ইচ্ছা মনে রাখো, আই ডোন্ট কেয়ার, বাট হোয়াট আই নিড ইজ ফাস্টেস্ট আনসার, দ্যাটস ইট। তা নাহলে ঝামেলা তো। প্রথম কম্পিউটার কে বানাইছিল বলেন? কম্পিউটার হ্যাঁ, ইস, চার্লস ব্যাবেজ gave you some idea, he didn't make anything. কোনো মেশিন বানায় নাই। প্রথম সফল কম্পিউটার মেশিন যেটাকে বলা যায় সেটা হচ্ছে অ্যালান টিউরিং এর বানানো, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়। ওই মেশিন যদি ইতা না বানাইতে পারতো, মানে ইতা বুঝি গেছিল জার্মান জাহাজগুলো, জার্মান প্লেনগুলা গ্রাউন্ড স্টেশনের সাথে কথা বলতেছে যে সিগনালে, সেটার নাম ছিল এনিগমা কোড। সেই এনিগমা কোড প্রতি 48 নাকি 24 ঘন্টা পর পর বদলায় যায়। মানে তোদেরকে ধর যুদ্ধে পাঠানোর আগে তোরা আমার এক একজন অ্যাডমিরাল বা কেউ এক একজন এয়ার ভাইস মার্শাল যুদ্ধে পাঠাই দিছি আর কি, যা তুই প্যাসিফিকে করবি, তুই ওই জায়গা করবি, তুই এই জায়গা করবি, আছে না? এখন আমি একটা ফ্রিগেটকে আমার ইনফরমেশন পাঠাবো যে তোর ওই দিক থেকে এটা যাইতেছে আমেরিকান জাহাজ বা ব্রিটিশ জাহাজ, ওটারে ধর। ওটারে তোরা ইনফরমেশন দিব কেমনে? যদি কই ফোন করে, এই আবির বাদ পরে খাইস কেন, ওঠ এত ডিগ্রি অ্যাঙ্গেলে বোমাটা মার, ওরা তো শুনে ফেলাইলে ঝামেলা। তাহলে হোয়াট আই হ্যাভ টু ডু ইজ কমিউনিকেট ইন এ ভেরি কোডেড ল্যাঙ্গুয়েজ। সেই কোডিংটা যে করব, কেমনে করব, ধর তোরা আমি বলে দিলাম যে এইরকম লেখছি আর কি, এসপিআর, এটার মানে কি, এস মানে বুঝাইছি ভি, এটা মানে বুঝাবো এ, এটা মানে বুঝাইছি টি, ভাত পরে খা, বুঝিস নাই? এভাবে লিখে দিছি। তো লিখে দিছিটা কি, লিখে দিছি এসপিআর। অ্যান্ড এইটা তো ওরা শুনলে কিছু বুঝবে না, কিন্তু তুই আমি শুনলে তো বুঝবো। এখন তাইলে তোদের যুদ্ধে পাঠানোর আগে যদি হাতে হাতে এরকম একটা চিরকুট দিয়ে দেই, তুই কি ডিকোড করতে পারবি তো? আমার সিগন্যাল বুঝবি না? বোঝা না? তো এখন এই কাজ করলে আবার ঝামেলা যেটা, সেটা হচ্ছে কোনো কারণে কোনো এক জাহাজ ধরকে অ্যাটাক করছে, বা কোনো এক পাইলটরে আমার ধরে ফেলাইছে, বা কোনো এক জায়গায় ওই কোড লিক হয়ে গেছে। ওই এক জায়গায় লিক হওয়ার মানে কিন্তু পুরা দুনিয়া আমি হারাইছি, ব্যাপারটা বুঝছস না? সো এই জন্য এনিগমা কোডের যে ব্যাপারটা ছিল, যে ব্রিলিয়ান্ট আইডিয়াটা ছিল জার্মান ম্যাথমেটিশিয়ানদের, সেটা হচ্ছে এই কোডই চেঞ্জ হতে থাকবে প্রতি 24 ঘন্টা বা 12 ঘন্টা নাকি কত ঘন্টা জানি ছিল, এর পর না অটোমেটিক কোড চেঞ্জ হয়ে যেত। দূর বোঝা না? আজকে যেটা এস মানে ভি, কালকে এস মানে ভি না, কালকে হয়তো এস মানে পি, অন্য কিছু একটা, ঠিক নাই? সো ওর যে পসিবিলিটি, হাউ মাচ পসিবিলিটি, মানে প্রবাবিলিটি অঙ্ক যেটারে বলে, ওইটা হচ্ছে অ্যালান টিউরিং প্রথম ধরে যে ভাই এই এত সম্ভাবনা, এটা কোনোভাবে হিউম্যান ক্যালকুলেশনে হবে না, ইউ মাস্ট নিড আ মেশিন। সো ওদের যে টিমটা হয়েছিল, টিম নিয়ে মুভিও আছে, দেখো, দ্য ইমিটেশন গেম। না না না, অক্টোপাস স্কাই না, ওটা হচ্ছে দ্য ইমিটেশন গেম। সো ওই মুভিতে দেখায় সুন্দর করে, এবং পুরো রিয়েল ঘটনা, যে সে প্রথম যখন মেশিনটা বানায়, ম্যানুয়াল ইলেকট্রিক মেশিন আর কি, ওই মেশিন কেমনে কম্পিউটার হিসেবে কাজ করে, মানে মেকানিক্যাল মেশিন ছিল আর কি, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল, ইলেকট্রোমেকানিক্যাল মেশিন। এগুলোর কথা কেন জানি বলতেছিলাম তোমাদেরকে আমি, ও সো ওই মুভিটা দেখলে বুঝবা যে তুমি ক্যালকুলেশন পারো, ইউ আর ভেরি স্মার্ট, দ্যাট মিনস আ লিটল, আনলেস ইউ আর ভেরি ফাস্ট অ্যান্ড প্রেসাইজ। এই আর কি, ফাস্ট হইতে হবে, চিন্তা গতি ফাস্ট করতে হবে। আচ্ছা, এরপরে আসলে এটা কি বলছে, হ্যালোজেন সময়ের ইলেকট্রন আসক্তি। সো হ্যালোজেন কারা?
ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন লাগবে না। এখন বলো উপর থেকে নিচে গেলে আমাদের আকার কি হইতেছে? বড় হইতেছে। তাহলে বড় হইতেছে, এদের সবার কি একই গ্রুপের মৌল, তাহলে ইলেকট্রন বিন্যাস নিয়ে আমার কথা বলার কোনো দরকার নাই। আকার বড় হইতে থাকলে ইলেকট্রন আসক্তি কি হবে বলেন তো? উল্টা করে বলো, আকার ছোট হইতেছে তাহলে ইলেকট্রন আসক্তি কি হওয়ার কথা? এ বাড়ছে না, ইলেকট্রনের প্রতি আসক্তি বাড়তেছে। আচ্ছা, এখন এই বাড়ার কথা, এটা বাড়ে ঠিকই, এই পর্যন্ত বাড়ে, এরপর আবার কি হবে? উল্টা দিকে এইদিকে বাড়ে। অর্থাৎ ক্লোরিনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল। কারটা বেশি? ফ্লোরিনের। বাট সবচেয়ে বেশি হয় হচ্ছে ক্লোরিনেরটা। তার কারণটা কি? এদের সবার লাস্টের শেলে কয়টা করে ইলেকট্রন বলেন তো? 7টা করে। এই 7টা ইলেকট্রন যখন লাস্টের শেলে এইভাবে ঢোকে, এক্সট্রিমলি ইলেকট্রন ডেনসিটি বেড়ে যায় কার ক্ষেত্রে? এই দেখ, ফ্লোরিনের ক্ষেত্রে। এত বেশি মানে ইলেকট্রন তো ছোট হয়ে যায় না, আমি আঁকতে গেলে কিন্তু ইলেকট্রন ছোট বানায় ফেলাইছি। এই সাইজের ইলেকট্রন এখানে আঁকলে তোরা বুঝতেছিস জায়গায় থাকতো না। সো ব্যাপারটা যেটা হয়েছে এইটার, আমরা বলবো এখানে ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে কি বলেন তো বেশি, বা উচ্চ ঋণাত্মক চার্জ ঘনত্ব থাকার কারণে অসীম দূরত্ব থেকে যে ইলেকট্রনটা আসে, ইলেকট্রনকে আকর্ষণ করতেছে প্রচণ্ড বলে, কিন্তু ইলেকট্রনটাকে না বসাইতে পারতেছে না নিজের শক্তি স্তরে। সো এই জন্য আমার ফাস্ট বোলিংয়ের মতো অবস্থা হয়েছে। আমি যখন বোলিং করতাম, আমার বলে প্রচুর পরিমাণে পোলাপাইন আউট হইতো, ব্যাটে লাগাইতে পারতো না। কেন জানিস? আমার দৌড় তো তোরা দেখোস না, আমি দৌড়াই নায়কের মতো, খুব দ্রুত, মানে ভালোই। আমার দৌড়ানোর ভাবভঙ্গি দেখলে তুই মনে করবি যে বাইরে এটা মনে হয় শোয়েব আক্তাররে ফেল করায় দিবে। তোরা শোয়েব আক্তাররে চিনোস না। এখন ঘটনা হচ্ছে, আচ্ছা চিনলে তো ভালো, শোয়েব আক্তারের খেলার আমল তো দেখোস নাই ভাই, প্রতি বলে বলে সে কি টান টান উত্তেজনা কাজ করতেছে, এ মনে হয় থোবড়া মোবড়া এবার উড়াই দিবে। ওরে বলের গতি রে বাবা, রে বাবা, ওইসব খেলা আমরা দেখছি, আমরা যখন 9-10 ইন্টারমিডিয়েট ছিলাম। তো এখন ঘটনা হচ্ছে, হ্যাঁ আরে ওই তোরা জন্ম হয়েছে কোলে। তো এখন ঘটনা হচ্ছে যে কি বলে, ওই আমার বলের স্টাইল ছিল শোয়েব আক্তারের মতো দৌড়ায় আইসা একটা স্লো ডেলিভারি দেয়া, মানে আমার হাতের এই পেশিটা ঢিলা, হাত জোরে ঘুরাইতে পারি না। সো যারা প্রথম প্রথম খেলতো আমার বল, ওরা মনে করতে যে দুর্দান্ত ফাস্ট বলার আইছে। তো মানে দৌড়ায় আসতাম দ্রুত, কিন্তু ডেলিভারি স্লো। তো ওরা ব্যাট আগে চালাইতো, মিস টাইমিং করে বল কই গেল, এই স্ট্যাম্প আউট। মানে আমার লাইন লেন্থ একটু ঠিক রাখতে পারলেই হয়েছে, খেলা শেষ। সো ব্যাপারটা এরকম, এইখানে ইলেকট্রন দৌড়ে আসে অনেক দ্রুত, কিন্তু এসে না বসতে পারে না। কেউ বোঝে না? দ্যাটস ইট। সো তাহলে আমাদের ইলেকট্রন আসক্তির ক্রম কি হবে? সবচেয়ে বেশি হবে হচ্ছে ক্লোরিনের, এর পরে হয় হচ্ছে ফ্লোরিনের, তারপরে হয় হচ্ছে ব্রোমিনের, লাস্টে হচ্ছে আয়োডিন। সো এটা হচ্ছে ইলেকট্রন আসক্তির ক্রম। আশা করি বুঝেছ। ওকে, এই যে সবচেয়ে বেশি হবে ক্লোরিনের, ফ্লোরিন এখানে, ব্রোমিন এখানে, আয়োডিন এখানে। এই যে দেখো কার ইলেকট্রন আসক্তি একটু বেশি দেখতে পাচ্ছ? ফ্লোরিনের। কিন্তু তোমরা বুঝতেছো না মনে হয়, আমি একটু দাগায় দিই, দাঁড়াও। এইটা হচ্ছে ফ্লোরিনের লোকেশন, হ্যাঁ, আর ব্রোমিনেরটা হচ্ছে এইখান থেকে আসছে। ডিফারেন্স কম, বাট স্টিল নাও, তাও তো দেখা যায় না দুটো। এই যে বুঝতেছিস, গ্যাপ আছে কিন্তু এখানে একটা, কিন্তু একটা গ্যাপ আছে, সামান্য গ্যাপ আছে, হ্যাঁ। আচ্ছা, তারপরে কি বলছে? নিষ্ক্রিয় গ্যাস সমূহের ইলেকট্রন আসক্তি বলেন কি হবে? অনেক বেশি নাকি কম? নিষ্ক্রিয় গ্যাস সমূহের ইলেকট্রন আসক্তির মান হচ্ছে 0 পরিমাণ, কারণ তাহারা ইলেকট্রন তাদের মধ্যে দিলেও সে নিতে চাবে না আর কি। সো আমি আর কিছু লিখলাম না, 0। ওকে, নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তি, উফ বলো কত? নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তি 1s2 2s2 2px1 2py1 2pz1। বলেন, এই যে সুপার স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন লাস্টে, এই কি ইলেকট্রন আর নিতে চাবে নাকি চাবে না? চাবে না, ও যেভাবে আছে সেভাবেই থাকতে চাবে। তাহলে ওর বাস্তব কথা হচ্ছে, ওর ইলেকট্রন আসক্তির মান কত হবে জানো? ধনাত্মক। নর্মালি ইলেকট্রন আসক্তি কি ঋণাত্মক হয় না?
এর ইলেকট্রন আসক্তির মান হচ্ছে ধনাত্মক। বাইরে থেকে ঠেইলা ঢুকান লাগে ওর মধ্যে ইলেকট্রন। তোমরা কেহ আমার কথা বোঝো না হে, মনে রেখো। বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের ইলেকট্রন আসক্তি একই অবস্থা, একই অবস্থা। বেরিলিয়ামের কি লাস্টের শেলে 1s2 আছে, তাই না? সো ওর যে কনফিগারেশন আছে মারাত্মক স্টেবল। এটা শুধু বেরিলিয়াম ম্যাগনেসিয়ামের না, তোমার যে কোনো ধাতুর ইলেকট্রন আসক্তি হচ্ছে ধনাত্মক। লিখে রাখি, যে কোনো ধাতুর ইলেকট্রন আসক্তি ধনাত্মক। এখন ধর এই কথাটা না শুধুমাত্র তারই মনে ধরবে যে হচ্ছে এইটুকু জানে যে ইলেকট্রন আসক্তি নর্মালি কি হয় বলুন তো, ঋণাত্মক হয়। কিন্তু যে এইটাই জানে না যে ইলেকট্রন আসক্তি নর্মালি কি হয়, যে ইলেকট্রন আসক্তির কথা কি লিখছি আমরা আগে, কই গেল, এই যে এগুলো সব ঋণাত্মক না। ইলেকট্রন আসক্তি মানে কিন্তু নেগেটিভ, তাপ ছেড়ে দিচ্ছে, তাপোৎপাদী। ও যদি এইটা না জানলে ওর এইসব জিনিস মনেই থাকবে না, কারণ এটা ওর কাছে অবাক লাগতেছে না। আমরা সেগুলোই মনে রাখি একমাত্র যেগুলো আমাদেরকে ওয়ান্ডার দেখায়, মানে ওয়ান্ডার বাংলা কি বলে, বিস্ময় বোধ করায়। সেই জিনিসগুলো মানুষের স্মৃতিতে পাকা হয়ে থাকে আর কি। সো যেগুলোতে বিস্মিত হচ্ছে না সে তো এটা মনে রাখতে পারবে না। আচ্ছা, তারপরে আসো দ্বিতীয় ইলেকট্রন আসক্তি। আর বলার কিছু নাই, বলেই ফেলাইছি। যে কোনো মৌলের দ্বিতীয় ইলেকট্রন আসক্তি সবসময় ধনাত্মক হবে। আর ওই তো বললাম, এটা নিয়ে পরীক্ষা আসে না কিছু, দেখি নাই। আচ্ছা, যে কোনো মৌলের দ্বিতীয়, এই দূর এইগুলো কতবার বলবো। তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটা পরমাণুর মধ্যেকার বন্ধনজোড় ইলেকট্রন কোনো একটা পরমাণুর নিজের দিকে বেশি টেনে রাখার যে প্রবণতা বা ক্ষমতা। অ্যান্টিবায়োটিক খাইলে কি বেশি পানির পিপাসা লাগে? আমার এই কয়েকদিন যে অবস্থা, গলা টলা শুকায় থাকতেছে। আচ্ছা, সো সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটা পরমাণু হওয়া লাগবে। ধরে নিলাম এবি একটা যৌগ, সেখানে কি আছে, এ বন্ড আছে হচ্ছে বি। সো এখানে কি আছে, বন্ধনজোড় ইলেকট্রন, ডট অ্যান্ড ক্রস। সো কথা ছিল এই ডট আর ক্রস মাঝামাঝি থাকবে, কিন্তু কোনো একটা পরমাণুর যদি ইলেকট্রনের প্রতি একটু খাই খাই স্বভাব বেশি হয় তখন সে নিজের দিকে টাইনা রাখে। হ্যাঁ, তখন এই বস্তুটা যেটা হবে, এইটা হবে হচ্ছে ডেল্টা পজিটিভ, হালকা একটু পজিটিভ, আর এই বস্তুটা হবে হালকা একটু নেগেটিভ। এই ঘটনাটাকে আমরা কি বলি? কেউ পারে না। এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে পোলারিটি। আর এইটাকে তখন আমরা বলি হচ্ছে পোলার সমযোজী অণু, সংক্ষেপে পোলার অণু, পোলার মলিকিউল। সো পোলার মলিকিউলের মধ্যে কি থাকে? পোলার মলিকিউলের মধ্যে পোলারিটি থাকে। মাইয়ারিটি বলে কিছু নাই, পোলারিটি। আচ্ছা, সো এখন এই ঘটনাকে আমরা তড়িৎ ঋণাত্মকতার কারণে হয়েছে বলি। তাহলে এখানে তড়িৎ ঋণাত্মকতা বেশি কার বলেন তো? ইলেকট্রোনেগেটিভিটি অফ এ ইজ লেস দ্যান ইলেকট্রোনেগেটিভিটি অফ বি। যে টাইনে নিতে পারবে ইলেকট্রন নিজের কাছে তাকে আমরা বলবো বেশি তড়িৎ ঋণাত্মক, বিকজ ইট হ্যাজ বিকাম নেগেটিভ পার্শিয়ালি। আচ্ছা, সো এখন আমাকে একটু বলো তো, নর্মাল সমযোজী অণুর চেয়ে পোলার সমযোজী অণুর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক কি একটু বেশি হবে নাকি কম হবে? বলতে পারে না। হ্যালো, এনিবডি অ্যালাইভ? বেশি হবে, প্লাস মাইনাস আছে, একটু আয়নিক আয়নিক বিহেভ ভাইব থাকবে। আচ্ছা বলো, পরমাণুর আকার বড় হইলে তড়িৎ ঋণাত্মকতা কি হবে, বেশি নাকি কম? কইতে পারে না। তোদের এতক্ষণ অ্যালান টিউরিং এর গল্প শোনায় তোদের আরো স্লো করে দিলাম। ফাস্ট পারতে হবে, কম কম। বন্ড পেয়ার ইলেকট্রন তো নিজের কাছে টানতে পারবে না এভাবে। অধাতু হিসাবে সক্রিয়তা কি বেশি হবে নাকি কম হবে? কম হবে। কম হবে। তোরা একটা মজার কথা শুনবি না? থাক, শুনলে তোরা আবার কি বলবি আল্লাহ জানে, বাদ দে। ওকে, বয়সের সাথে সাথে মানুষের পার্সপেক্টিভ খুব চেঞ্জ হয়, বুঝলি? অনলাইনে প্রথম যখন পড়ানো শুরু করি করোনার মধ্যে, 20 ব্যাচের অ্যাডমিশন হইল, আর 21 তখন সেকেন্ড ইয়ারে ছিল। তো 21 ব্যাচের একটা ছেলে, নাম বলবো না, আমার খুব মনে ধরে ছেলেটার, খুব ভালো লাগে। মানে
তখন লাগতো আর কি, এখনও লাগে। তার রেসপন্স, তার পড়াশোনা এত সুন্দর, মানে বোঝা যায় না যে ও একটা গ্রামের ছেলে। মানে খুবই স্মার্ট অ্যান্ড হ্যান্ডসাম, হি নোজ হাউ টু আনসার, ভুলভাল কম বলে, মানে ধর অনেকটা পিয়াল টাইপের আর কি। কিন্তু পিয়াল তো আতেল, পিওর আতেল, ওটা বোঝা যায়, এই পড়ালেখা ছাড়া জীবনে কিছু করে নাই। কিন্তু ওই পোলাটা না মানে দেশ রাষ্ট্র সমাজ নিয়ে অনেক কিছু জানে। তো ভার্সিটিতে তো পড়ে এখন 21 ব্যাচ। এই যে মাঝখানে ভারত পাকিস্তান যুদ্ধ যখন শুরু হইলো, তখন আমি আমার পেজে কয়েকটা পোস্ট দিছিলাম না, 2টা না 3টা পোস্ট দিছিলাম। তো যুদ্ধ শুরুর দিকে তখন খবর বেরোইছে যে হচ্ছে রাফাল করছে, ভূপাতিত করছে পাকিস্তান। তো ওইগুলো নিয়ে 2-4টা লেখছি, কি কি জানি একটা পোস্ট দিছি। ওই পোস্টে এসে ও এমনভাবে আমারে বট বলে গালি দিতেছে যে আপনিও বট হয়ে গেলেন, বট আইডি অমুক তমুক, বটের মতো ভুয়া গুজব ছড়াচ্ছেন। সে এক জায়গায় না, সে ধর আধা ঘন্টা 45 মিনিট পর পর এসে প্রত্যেকটা কমেন্ট পড়ছে, রিপ্লাই পড়ছে, পড়ে পড়ে জায়গা মতো যে কমেন্টগুলো করছে। তো পরে ভাবলাম যে এই বাচ্চাটা আগে আমি ছাড়া কিছু বুঝতো না, এখন সে আমি লেখছি এই কথাটা, ঠিক আছে ওর কাছে আমার তথ্য ভুয়া মনে হইতেই পারে, ফাইন। তখন আমরা কেউই শিওর ছিলাম না, আন্তর্জাতিক মাধ্যমগুলোতে আমরা যা দেখতেছিলাম সেইগুলো বলতেছিলাম, বাট আমি চেষ্টা করছি আল জাজিরা বা বিবিসি সিএনএনের ইনফরমেশনগুলো নিয়ে যতদূর পারা যায় বলার, মানে দেশি মিডিয়া না আর কি। তো সেখান থেকে নিয়ে তো আমি দিছি, যদি ওরা ভুল করে আমার কি করার আছে। বাট এটার জন্য তোর রেসপন্সের স্টাইল কি এটা হবে যে আরিফ ভাইরে এসে বলতে হবে যে আপনি একটা বট, আপনি গুজব রটাচ্ছেন? ব্যাপারটা তো এরকম না। সো এখন একটা জিনিস মাথায় আসছিল যে অ্যালান টিউরিংকে নিয়ে বলার, ওটা মুভির লাস্টে দেখাবে, দেখিস। ও তো ওটা বললে তোরা আবার কবে যে যায় এই ভিডিও কাট করে বলবি দেখেন উনি এইগুলা সাপোর্ট করে। নট লাইক দ্যাট, মানে বলার দরকার নেই, মুভি দেখিস বুঝবি আর কি। চলো ওকে, সো তড়িৎ ঋণাত্মকতার কতগুলো মান মনে রাখতে হবে বলেন। ফ্লোরিনের কত? 4। বলো বলো, ক্লোরিনের কত? 3। ব্রোমিনের হচ্ছে 2.8, আয়োডিনের হচ্ছে 2.5। তারপরে এই ব্যাপারটা শুধু আমার ক্ষেত্রে না, বুঝলি, মানে যে কোনো সিনিয়র মুরব্বী বা তুই আগে একসময় সম্মান করতি, তোর খুব কাজে লাগতো, বা কেউ না, বি রেসপেক্টফুল টু এভরিবডি, মানে ইউনো। ওকে, তোরা এই যে আমাকে দেখবি, তোরা তো অনেকে আমার ফ্রেন্ড লিস্টে আসিস, আমি না কারো পোস্টে যে কমেন্ট খুবই কম করি, অন্তত তাকে অপমানজনক যে কমেন্ট খুবই কম করি। তার কথা পছন্দ না হলে পোস্টটা শেয়ার দিয়ে বা স্ক্রিনশট দিয়ে আমি আমার যা মন চায় আমি বলে দিই। বাট তার ডোমেইনে, তার রিজিয়নে ঢুকে তাকে আঘাত করা, মানে এটা আসলেই খুবই একটা কি বলে বারবারিক ওয়ার্ক আর কি, আনলেস হি ইজ ভেরি মাচ নোন টু ইউ। আচ্ছা, অক্সিজেনের ক্ষেত্রে কি বলেন? 3.5। নাইট্রোজেনের ক্ষেত্রে কত? 3। সালফারের ক্ষেত্রে 2.5। কার্বনের ক্ষেত্রেও 2.5। হাইড্রোজেনের হচ্ছে 2.1। ফসফরাসের হচ্ছে 2.2। সো ফসফরাস ইজ আ লিটল বিট মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান হাইড্রোজেন, মানে হালকা একটু ইলেকট্রোনেগেটিভ বেশি আর কি। তো এখন এখানে 3টা মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান দেখো একই, কার্বন, সালফার আর আয়োডিন, এই 3 জনের। আচ্ছা, আর সবচেয়ে তড়িৎ ঋণাত্মক তাহলে কে কে হবে? সবচেয়ে তড়িৎ ঋণাত্মক বলো। এ কিরে এত ধীরে কেন বলিস? সবচেয়ে তড়িৎ ঋণাত্মক হবে FON, ফ্লুরিন, অক্সিজেন আর নাইট্রোজেন। দেখো আর কি, এখন এখানে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 3, আবার তোমার ক্লোরিনেরও কিন্তু সেম। তো এই দুইটার ভ্যালু সেম হইলেও ব্যাপারটা হচ্ছে রিয়েল লাইফ পারফরমেন্স দুইটা আলাদা হয়। কটা বাজে? হ্যাঁ, ওকে, এরপরে আমাকে বলো। ধরতেও পারতেছি না। ওকে, এটা একটু পড়ো, আমি একটু ফোনে কথা বলে নিই আর কি। ওই বেড়া কোন বাস আসে তা তো আমি জানি না, তুই একটু নীল খেতে যায় জিজ্ঞেস কর না, বা পোলাপেটের কাছে জিজ্ঞেস করলে বলে দিবে যে কোন বাস আসে। আমি তো বাসে বহু বছর উঠি না, তুই একটু বাসে জিজ্ঞেস করে চলে আয়। বাংলা মোটরের পরে, সো একটু দেখে শুনে আয় আর কি। আমি ক্লাস নিচ্ছি, আমি লোকেশন আবার পাঠাচ্ছি।
হ্যাঁ দেখো, আমরা একটা কথা বলছিলাম যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি থাকে তাহলে সেখানে হচ্ছে পোলারিটি আসবে বা পোলার অণু হবে। এখন ধরো যদি বলি ক্লোরিন অণু, এটা কি পোলার নাকি অপোলার আমাকে একটু বলেন তো। ক্লোরিন অণু, হাইড্রোজেন অণু, অক্সিজেন অণু, এগুলো কিন্তু অপোলার। কেন? কারণ এখানে ক্লোরিন বন্ড ক্লোরিন আছে, কেউ কারো ইলেকট্রন নিয়ে যেতে পারতেছে না, তাই না? তো এখন এইটা থেকে আমাদের বইগুলোতে কনক্লুড করা যেটা, ডেল্টা ইলেকট্রোনেগেটিভিটি ইকুয়াল টু 0, দ্যাটস ওয়াই এগুলো হচ্ছে অপোলার, মানে তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য নাই, দ্যাটস ওয়াই অপোলার। এটা একটা ভুয়া কথা, এটা একটা চরম ভুয়া কথা। কোনো একটা অণু পোলার হবে নাকি অপোলার হবে এটা শুধু তড়িৎ ঋণাত্মকতার মানের উপর ডিপেন্ড করে না, এটার সাথে আরও কতগুলো ইস্যু জড়িত। তার মধ্যে এক নাম্বার হচ্ছে সরাসরি কানেক্টেড আছে কে কোন মৌল, তাদের তড়িৎ ঋণাত্মকতা কেমন। একটু দাঁড়া, হ্যালো লিখন, হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতেছি শুনতেছি, বল। আরে পাগলা, আমি তো জানি না, তুই ওই যে আজিমপুরে এসে জিজ্ঞেস কর না মানুষরে কোন বাসে আসে। আমি তো বহু বছর বাসে উঠি না, বাসের নাম্বার বলতে পারবো না, বা পোলাপেন যারা বাস ইউজ করে ওদেরকে বললেও বলে দিবে। হ্যাঁ ওকে ওকে, আমি তোকে হোয়াটসঅ্যাপে পাঠাইছি। তুই কি কোনো আননোন নাম্বার থেকে কল করছিলি আমাকে? ওইটা কার নাম্বার? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। আমি ক্লাস নিচ্ছি তো, আমি টের পাই নাই। আয় এসে ফোন দিস। ওকে, হুম, ওকে। হ্যাঁ, কি বলা জানি ভুলে গেছি, বলো। 2 নাম্বার কথা হচ্ছে সারাউন্ডিং অন্য মৌলসমূহ, ওই তো বলে দিলাম এই দুইটা। বন্ধন কোণ কত ডিগ্রি অ্যাঙ্গেলে কানেক্টেড, যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড CO2, এটা কি পোলার হবে নাকি অপোলার হবে নাকি আয়নিক হবে? বইতে একটা লিস্ট আছে, দেখবা যে এত তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকলে অপোলার, অতর বেশি গেলে পোলার, তারপরে গেলে আয়নিক। এটা ভুয়া কথা। কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.5 আর অক্সিজেনের হচ্ছে 3.5, তাহলে ডিফারেন্স কত? 1 না? বইয়ের ওই যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের যে রেঞ্জ, ওই অনুযায়ী সম্ভবত এটা হচ্ছে তোমার পোলার অণু হওয়ার কথা, বাট এটা কিন্তু অপোলার অণু। আর এটা অপোলার অণু কেন? কারণটা হচ্ছে কার্বনের স্ট্রাকচার যদি দেখো sp2 সংকরায়নের ফলে এরকম হয়। সো এই দিকের অক্সিজেনটা যেভাবে ইলেকট্রন টানতেছে, এই অক্সিজেনও ওইভাবে ইলেকট্রন টানতেছে, সো ইলেকট্রন কোনো দিকে শিফট হয় না। তোমরা কি বুঝছো? সরি, sp2 না, ভুল বলছি। হ্যাঁ, বুঝতে পারছিস কি আমার কথা? কিন্তু এইটার স্ট্রাকচারটা এই সিমিলার টাইপের কাহিনী তুমি পানির মধ্যে দেখো। পানি, এইটা তড়িৎ ঋণাত্মকতা কত? 3.5, আর হাইড্রোজেনের হচ্ছে 2.1। তুমি বলবো এখানে পার্থক্য বেড়ে গেছে বলে পোলার হয়েছে, ব্যাপারটা আসলে এরকম না। ব্যাপারটা হচ্ছে এইটার সংকরায়ন কি sp3, সো এরকম কৌণিক আকৃতির হয়। এবার দেখতো এইটার ইলেকট্রন পুলিং এর ডিরেকশনটা কি, এইটা এদিকে টানতেছে, ওইটা ওইদিকে টানতেছে। তাহলে হাইড্রোজেন দুইটা যদি সোজা হইতো তাইলে কিন্তু আবার নিউট্রালাইজ হয়ে যেত। তোরা বুঝিস নাই আমার কথা? এখানে সমস্ত চার্জ একদিকে যায় জড়ো হচ্ছে, এটা ডেল্টা নেগেটিভ হয়ে যাচ্ছে, এই পাশে ডেল্টা পজিটিভ হচ্ছে। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে পোলার অণু, এটা হচ্ছে পোলার অণু, কিন্তু এটা কিন্তু পোলার না, এটা কিন্তু অপোলার। সো পোলারিটি চিন্তা করতে গেলে বন্ড অ্যাঙ্গেল চিন্তা করা বা মলিকুলার স্ট্রাকচার চিন্তা করাটা খুবই জরুরি। কার্বন টেট্রাক্লোরাইড বলেন তো, পোলার হবে নাকি অপোলার হবে? বলো। কার্বন টেট্রাক্লোরাইড CCl4, কার্বনের হচ্ছে 2.5, ক্লোরিনের কত? 3, তাহলে পার্থক্য মাত্র 0.5। বইতে বলে এই কারণে সেটা হচ্ছে অপোলার, এই কারণে অপোলার না। এর স্ট্রাকচারটা কেমন? sp3 সংকরায়ন। তাহলে এই যে কার্বনের সাথে 3 মাথা বরাবর 3টা ক্লোরিন, ওইদিকে ছোট করে একটা ক্লোরিন, মানে বুঝছস তো sp3 স্ট্রাকচারে যেটা হয়। সো এই 3টা ক্লোরিন যেভাবে ইলেকট্রন টানতেছে, উপরেরটাও তো ওইভাবেই টানতেছে। হ্যাঁ, সো ওই লামির উপপাদ্যের মতো অনেকটা অবস্থা আর কি, কোনো দিকে ইলেকট্রন শিফট হয় না। সো যার ফলে এটা হচ্ছে অপোলার অণু। মানে পোলারিটি বা নন পোলারিটি, এটা আসলে তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট ইস্যু হচ্ছে কিভাবে কানেক্টেড অণুগুলা, মানে পরমাণুগুলা আর কি, অণু গঠনের সময়। তোরা মনে হয় বুঝিস না আমার কোনো কথা নাকি? বুঝছি। ওকে, তাহার পরে চলো, এই মিথেন কি পোলার নাকি অপোলার? মিথেন এইটাও অপোলার আব্বু। লক্ষ্য করো, মিথেন আর CCl4 এর ডিফারেন্সটা কি? এই 4টা জায়গায় জাস্ট হাইড্রোজেন, একই তো জিনিস, বুঝিস নাই? টানাটানি সব সমান। আচ্ছা, তাহলে এবার গ্রুপ 1-এ বা প্রথম গ্রুপের মৌলের ভৌত রাসায়নিক ধর্ম, আমি এগুলো তোমাদের একাডেমিকেও দেখাই নাই, এগুলো খুবই হাস্যকর এবং সিলি জিনিসপত্র। এগুলো আমরা 9-10-এ পড়ছি, এগুলো কেন ইন্টারমিডিয়েটে পড়াইতে হবে? গ্রুপ 1-এর মৌলদের ইলেকট্রন বিন্যাস NS1, তারা সবাই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, অক্সিজেনের সাথে বিক্রিয়া।
বলো অক্সিজেনের সাথে বিক্রিয়া কি হবে? বলতে পারে না। এম যদি হয় ধাতুটা, তাহলে অক্সিজেনের সাথে বিক্রিয়া কি হবে বলো? হ্যাঁ, M2O গঠন করবে, কারণ তাদের যোজনী হচ্ছে 1 আর অক্সিজেনের যোজনী হচ্ছে 2, তাই না? তাদের সবার বিক্রিয়া এরকম হবে। এই ধাতু আমার কেন পড়াইতে হবে আমাকে একটু তোমরা বইলো। আচ্ছা, তারপরে কি কার সাথে বিক্রিয়া দিছে এবার? হাইড্রোজেনের সাথে বিক্রিয়া। বলো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া কি হবে? এম এর সাথে যুক্ত হবে H2, তাহলে তৈরি হবে MH। এই যে কত কঠিন কঠিন জিনিস দেখো, এগুলো পারবা না? তারপরে কার সাথে বিক্রিয়া দিছে বলো তো? তারপরে দিছে ধরো হ্যালোজেনের সাথে বিক্রিয়া। হ্যালোজেনে X2 লেখা লাগবে, X2 এর সাথে বিক্রিয়া, তাহলে M+X2। কেউ কথাও কয় না, এগুলো দেখতেছে বৈশা বৈশা আরামে। তোদের অপমান করতেছি তাও কথা কয় না। এরে বলো, এগুলো দেখাইতে হবে আমার। উফ, কি যন্ত্রণা রে ভাই, এটা সহজ মানে এটা কি? এটা কারা দেখায় এগুলা? হেস, এগুলো একটু দেখে নিস বাপ, বইয়ের মধ্যে গাদা গাদা পৃষ্ঠা ভরে ফেলাইছে এসব ছাতার মাথা লেগে, প্রতিটা মানে মনে হচ্ছে ক্লাস 9-10 বই। ইন্টারমিডিয়েটের বাচ্চারা বসে বসে মানে ফিডার খাওয়াচ্ছে। এগুলো দেখবা নিজেরা, না বুঝলে কিছু বলবা। দুই একটা এক্সেপশনাল জিনিস আছে ছোট ছোট কয়েক জায়গায়, যেমন যে নাইট্রাইডের গঠন, সবার ক্ষেত্রে তো নাইট্রাইড নিয়ে কথাও নাই। হ্যাঁ, দেখো 1 আর 2 এর মধ্যে কথা আছে মনে হয় আর কি। তারপরে কোথায় একটু এক্সেপশনাল কথাবার্তা বলা যায়? কোথাও তো পাচ্ছি না ভালো কাজের কথা বলা। 5-এতে কি আছে? নাইট্রোজেন ফসফরাস। 6-এ 7-এ এই হ্যালোজেন নিয়ে অনেক কথা বলা যায় আর কি, বইতে একটু পড়িস বাবা, যেটা বুঝবি না আমাকে বলিস যে ভাই হ্যালোজেন নিয়ে বুঝি নাই। চলো কিছু প্রশ্ন উত্তর করি, তাহলে বুঝবো না, এর মধ্যে অনেক কিছু হয়ে যাবে। ময়মনসিংহ বোর্ড 22 নাকি? হ্যাঁ, কক্ষ তাপমাত্রায় কোনটা তরল? এই যে হ্যালোজেন নিয়ে কথাবার্তা, আমাকে একটু বলো তো হ্যালোজেনদের কি অবস্থা? আগে একদিন লিখে দিয়েছিলাম মনে হয়, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর হচ্ছে কি আয়োডিন। বলেন ফ্লোরিনের রং কি, ফিজিক্যাল স্টেট কি? বলো। ফ্লোরিন হচ্ছে ফিকে হলুদ বর্ণের কি গ্যাস। এটা কি হবে? সবুজাভ হলুদ গ্যাস। গ্যাস। তুমি খালি তো গ্যাসই মাপতে আসো, তুমি তো আর কালার টালার কিছু কইতে পারো না। ব্রোমিনের রং কি বলেন? হায় রে, তোদের কি অবস্থা, এটা জানো না? অর্গানিক পড়ো নাই? আয়োডিন কি? বেগুনি বর্ণের কঠিন। তো তাহলে উপর থেকে নিচে যত যাচ্ছি তত আমার কালারটা কি হচ্ছে? গাঢ় হয়ে যাচ্ছে না? ফিকে হলুদ থেকে গাঢ় হলুদ, গাঢ় সবুজাভ হলুদ, বুঝিস তো? টিয়া কালার যেটাকে বলে অনেকটা, মানে সবুজের মতো হলুদ যেটা। তারপর হচ্ছে তরল হয়ে গেছে, তারপরে কঠিন হয়ে গেছে। কালারটাও দেখো গাঢ় হয়েছে, ফিজিক্যাল স্টেটও গাঢ় হয়েছে। আচ্ছা, সো তাহলে কক্ষ তাপমাত্রায় কোনটা তরল? তোমার দাদার মাথা তরল। এটি কি? এই 18 নম্বর গ্রুপের আমি দেখাইতে পারবো না বাবা, দেখিস। তবে এখানে আন্ত হ্যালোজেন যৌগ একটু দেখে নিস। আন্ত না, এটাকে বলো অন্ত হ্যালোজেন যৌগ। অন্ত হ্যালোজেন তো এখানে না, এখানে। তাহলে দেখো এইসব জায়গায় ছোট ছোট কিছু এক্সেপশনাল টপিক আছে যেটা আলোচনার মতো। এই একটা ব্যাপার বলে দিলাম, ফিজিক্যাল স্টেট কি। এখন নতুন একটা টপিক বলে দিতেছি, কি? অন্ত হ্যালোজেন যৌগ। নাম শুনেছো অন্ত হ্যালোজেন যৌগ? শোনো নাই? টিকটক দেখিছো? টিকটকে আছে, ছাগলের নাতি, এগুলো শোনে না। অন্ত হ্যালোজেন যৌগ, বলো কি? হ্যালোজেনরা নিজেদের মধ্যে যে যৌগ গঠন করে তাকে বলে অন্ত হ্যালোজেন যৌগ। হ্যাঁ, বুঝি নাই, কি বললি? সায়ানাইড একটা অন্ত হ্যালোজেন যৌগ। সায়ানাইড কোনো অন্ত হ্যালোজেন যৌগ না। আসতেছি, ভালো পয়েন্ট তুলছো, থ্যাংক ইউ। ওটার কথা বলা যায়, আসতেছি। আচ্ছা, সরি ভাই, সুডো হ্যালোজেন। সিউডো হ্যালোজেন, হ্যাঁ, বা সুডো হ্যালোজেন। আচ্ছা, ClF3 এটা একটা অন্ত হ্যালোজেন যৌগ। ক্লোরিন ফ্লোরিনের সাথে যৌগ গঠন করছে। তারপরে ধরো IF3, IF5, IF7, এই জিনিসগুলো হচ্ছে তোমার অন্ত হ্যালোজেন যৌগ। এই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে কি, বা ধরো BrF3, এরকম অনেকগুলো যৌগ হয় আর কি। এই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে কি, যৌগগুলার স্ট্রাকচার হবে ABN টাইপের, যেখানে নিয়মটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি অফ A শুড বি লেস দ্যান ইলেকট্রোনেগেটিভিটি অফ B। এই যে এই পরের যে মৌলটা বসবে, বোঝা না এরা,
পিছনের যে মৌলটা তাকে যদি বি ধরে নেই, সে বি এর তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়া লাগবে বলেই তোকে পরে বসাচ্ছি। বুঝছিস কি আমার কথা? বুঝছি। এই এত কিছু লাগবে না, খালি কয়টা অন্তঃহ্যালোজেন যৌগ চিনলে হয় যে এই অন্তঃহ্যালোজেন যৌগ হইছে আর কি। আচ্ছা, তারপরে তুমি এখন বললা সিউডো হ্যালোজেন কি জানি, ওরে আল্লাহ এ মোড়া মোড়া আসে কে? সিউডো হ্যালোজেন বলে না, ওগুলোকে মূলত সিউডো হ্যালাইড বলা উচিত আর কি। সো সিউডো হ্যালাইড কি? PSEUDO, সিউডো হ্যালাইড। কি লিখছি এটা? LIDE, মানে হ্যালোজেনের মতো ইলেকট্রনিক স্ট্রাকচার এবং ওইরকম একক আয়ন, তাদেরকে বলা হচ্ছে সিউডো হ্যালাইড আয়ন। যেমন ধরো এই যে সায়ানাইড মূলক, সায়ানাইড মূলকে এই যে একক ঋণাত্মক চার্জ, এবং যৌগমূলক কি করে, একটা পরমাণুর মতো আচরণ করে না, সো ইট বিহেভস লাইক হ্যালাইড আয়ন। কেউ বোঝে না? এরকম একক ঋণাত্মক চার্জের আয়ন তো আর কেউ নাই। তুই যদি 7-এর বামে আসিস তাহলে পাবি কি 6-এতে কি 2- আয়ন গঠন করে। তার বামে আসো নাইট্রাইট ফসফাইড 3- আয়ন গঠন করে। তো একক ঋণাত্মক চার্জের আয়ন তো শুধু হ্যালোজেনরাই। সো মোস্টলি একক ঋণাত্মক চার্জযুক্ত যে কোনো অ্যানায়নকেই বলা হচ্ছে সিউডো হ্যালাইড। যদি এখানে আরও কিছু ব্যাপার আছে আর কি, এগুলো তোমাদের বইতে বলে নাই আমি যতদূর জানি। সো এরকমভাবে তোমার এই যে যদি আমি লিখি CNS থায়োসায়ানেট মূলক, এটাও তো তোমার সিউডো হ্যালাইড। দ্যাটস ইট। এরকম আরও কী কী জানি উদাহরণ বইতে লেখা আছে, দেখিস। আচ্ছা, তারপরে কি 18 নম্বর গ্রুপের, আচ্ছা এরা কি তোমার যৌগ গঠন করে নাকি করে না বলেন তো? 18 নম্বর গ্রুপ করে না, কিন্তু ক্ল্যাথ্রেট যৌগ গঠন করে। ক্ল্যাথ্রেট নিয়ে তোমাদের বইতে তেমন কিছু লেখে নাই, বা আমার চোখে পড়ে নাই কোথাও লেখা দেখতে। ক্ল্যাথ্রেট যৌগ গঠন করে। সো অ্যাডমিশনে লাগবে, একটু শুনে রাখো। ক্ল্যাথ্রেট যৌগ কি? ধরো এরকম একটা যৌগ, ভালো যৌগ, বেশ ভালো লক্ষ্মী যৌগ, এখানে একটা OH, এখানে একটা OH। সো এখন এই যৌগগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে, বুঝলে? তো এরকম কয়েকটা অণু পাশাপাশি নিজেদের মধ্যে একটা জালি গঠন করে। এখানে ধরো OH, এখানে আর একটা OH, এখানে OH, এখানে একটা OH। সো জালি গঠন করে কি করবে? খুব আনন্দ করে। এই যে এরকম একটা জালি গঠিত হয়েছে। এখন এই জালির মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। এই ফাঁকা জায়গাটাতে যাদের যাদের রেডিয়াসে মেলে সে আটকে যাবে এর ভিতর দিয়ে যাইতে গেলে। ধরো এটা আর্গনের রেডিয়াসের সাথে মেলে, সো আর্গন আটকে যাবে এই জায়গায়। আটকে যেয়ে এখানে একটা যৌগ গঠিত হবে। এটাকে আমরা বলি হচ্ছে অবরুদ্ধ যৌগ বা অবরোধ যৌগ। ইংরেজিতে বলা হচ্ছে ক্ল্যাথ্রেট কম্পাউন্ড। ক্ল্যাথ্রেট মানে হচ্ছে অবরুদ্ধ হওয়া, আটকে যাওয়া আর কি। সো দ্যাটস এ কাইন্ড অফ কম্পাউন্ড। এখানে কোনো ইলেকট্রন আদান প্রদান হয় না, শেয়ারিং হয় না, কিছুই হয় না, বাট যৌগ গঠন করে। তো এই কাজটা শুধুমাত্র নিষ্ক্রিয় গ্যাসটা করে, আর কেউ করতে পারে না। তার কারণটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের মৌলগুলো যেহেতু খুবই স্থিতিশীল, ওর ইলেকট্রন দিতে ইচ্ছা করে না, নিতে ইচ্ছা করে না। কিন্তু এরকম ট্র্যাপিং যদি অন্য কোনো মৌল করো, এই ট্র্যাপিংয়ের ফলে যেটা হয়, আচ্ছা আর এই ক্ষেত্রে আরও কিছু এক্সট্রা জিনিস বলা যায়। HSC 27 বলছিলাম নাকি তোদের বলছিলাম মনে হয়। এটার বলা হচ্ছে গেস্ট অ্যাটম, আর এটার বলা হচ্ছে হোস্ট মলিকিউল। হ্যাঁ, ওই গেস্ট হোস্টের আইডিয়া লাগবে না। সো যেটা বলতেছিলাম, এই গেস্টের মধ্যে যদি তোমার ইলেকট্রন আদান প্রদানের প্রবণতা থাকে, তখনও যেটা করে কোনো না কোনো একভাবে হোস্টের সাথে রিয়াকশন করে ফেলে, মানে নর্মাল কেমিক্যাল রিয়াকশন। সো এই জন্য অবরুদ্ধ যৌগগুলা মানে গঠন করা এই নিষ্ক্রিয় গ্যাসের জন্য একটা এক্সেপশনাল প্রপার্টি, যে ওরাই পারে বেসিক্যালি এই কাজটা করতে। আচ্ছা, তারপরে চলো, ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তির প্রয়োজন হয় তাকে কি বলে বলো দেখি? আয়নীকরণ। আয়নীকরণ শক্তি আয়নীকরণ শক্তি। নাকি আয়নিক শক্তি, কোনটা? আয়নীকরণ শক্তি। এটাকে অনেকেই দাগায় দিয়ে চলে এসছে আয়নিক শক্তি। কেন? তুরবুর তুরবুর ব্যতিব্যস্ততা, পিয়াল পোলাপাইন যেগুলো পিয়ালের মতো, এগুলা ঘুচুং বাড়ি এসে এই ওটা তো আয়নিক শক্তি ছিল রে। ধীর স্থির, রাবো 16 ঢাবো 19। কোনো গ্রুপের উপর থেকে নিচের দিকে নামলে মৌলের বলেন অধাতব বৈশিষ্ট্য কি হ্রাস পাবে নাকি বৃদ্ধি পাবে? গ্রুপের উপর থেকে নিচে গেলে কি আকার বড় হয়ে যাচ্ছে না? হ্যাঁ। আকার বড় হলে কি অধাতব চরিত্র বাড়ে নাকি কমে? কমে। তাহলে অধাতব বৈশিষ্ট্য তো হ্রাস পায়, ঠিকই তো আছে। ধাতুর সক্রিয়তা বৃদ্ধি পায়, তাও তো ঠিক আছে। অধাতুর চরিত্র হ্রাস পাওয়ার মানে ধাতুরটা বাড়বে। আয়নীকরণ শক্তি হ্রাস পায়, এটাও তো সত্যি। ঠিক আছে। 1 2 3 পরীক্ষার খাতায় হেগে দিন। আচ্ছা,
সিলেট বোর্ড 17 নিম্নের কোন মৌলের দ্বিতীয় আয়নীকরণ বিভবের মান সর্বোচ্চ? সুন্দর প্রশ্ন। দ্বিতীয় আয়নীকরণ বিভব নিয়ন, সোডিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন। বলো, একাডেমিকে দেখাইছিলাম এই প্রশ্নটা। এই প্রশ্নটা এইভাবে দেখাই নেই, মানে থিওরিটিক্যাল আলোচনা করছিলাম। দেখো, নিয়নের সেকেন্ড আইপি মানে কি বলো? নিয়নের সেকেন্ড আইপি, নিয়ন প্লাস থাকবে, সেখান থেকে তোমার কি বানাইতে হবে? নিয়ন 2+। আচ্ছা, সোডিয়ামের কি হবে? সোডিয়াম প্লাস থেকে সোডিয়াম 2+। নাইট্রোজেনের কি হবে? N+ থেকে N2+। আর একটা কি? অক্সিজেন। আরে বলদে প্রশ্নও করতে পারে না এরা, গাধা নাকি? অক্সিজেন প্লাস থেকে অক্সিজেন 2+। এখন বলো তো, প্রত্যেকটার যে জিনিসটা চিন্তা করা লাগবে সেটা হচ্ছে প্রত্যেকের ইলেকট্রনিক কনফিগারেশনটা কেমন আসলে, মানে যেখান থেকে ইলেকট্রনটা বের করতেছো ওই জায়গার কনফিগারেশনটা আসলে কেমন। আচ্ছা, এইটার কনফিগারেশন কেমন বলেন তো আমার একটু। 2p5 না? হেই, তোরা ইলেকট্রন বিন্যাস যদি দ্রুত না পারিস তাহলে তো খেলা হবে না রে বাবা। লাস্ট ছেলে ইলেকট্রন বিন্যাস করে দেখ, 2s2 2p5 না? কি রে ভাই, ঘুমাইতেছস নাকি এক একজন? আচ্ছা, কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দ্রুত পারতে হবে, আমাকে ব্যাখ্যার দরকার নেই, আগে তো হ্যাঁ না বললেই হয় যে হ্যাঁ ঠিক আছে। করেন এগুলা। সোডিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাস কি হবে বলো? 2p6 এটা হচ্ছে 2s2 2p6। N প্লাসের কি হবে বলো? 2s2 2p2। নর্মাল 2p3 থাকে না, এটার কি হবে বলো? 2s2 2p3 কিন্তু। এইবার বলেন, কার কাছ থেকে ইলেকট্রন বাইর করতে আপনার সবচেয়ে খবর আছে? সোডিয়াম সোডিয়াম প্লাস। এখানে সবচেয়ে স্টেবল স্ট্রাকচার সোডিয়াম প্লাস। তাহলে কারেক্ট আনসার হচ্ছে এটা, সোডিয়াম। ওইখানে তোমরা কি বুঝছো আমার কথা? হ্যাঁ, এইটার পরে কারে কারে কষ্ট হবে বলেন? এটা অক্সিজেনের কষ্ট হবে। O2+, সরি O প্লাসের। O প্লাস ওকে, তারপরে বলো ঢাবো 15 পর্যায় সারণীতে একই পর্যায়ে বাম হতে ডানের দিকে মৌলগুলোর ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক? বাম থেকে ডানের দিকে যাচ্ছে, লেফট টু রাইট, তাহলে বড় থেকে আস্তে আস্তে কি হচ্ছে? ছোট হচ্ছে। আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, জি বস পায়। কোন তথ্যটি সঠিক? আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, এই তো হয়ে গেছে তো। ইলেকট্রন শক্তি হ্রাস পায় না, ইলেকট্রন শক্তি তো আরো বাড়ে, অধাতব চরিত্র বাড়ে না। আচ্ছা, তড়িৎ-ঋণাত্মকতা অপরিবর্তিত থাকে, দাঁড়া পরমাণুর আকার বাড়তে থাকে। আরে কি রে, কি আজব প্রশ্ন করছে, এটারে তো একেবারে 1 নম্বরে দিছে, কারণ তো নিচে টিচে দেওয়া উচিত, সবগুলো ভাবুক। আচ্ছা, কুমিল্লা বোর্ড 23 আয়নীকরণ বিভবের সঠিক ক্রম কোনটি? এইগুলো আমার দেখলে বোরিং লাগে, তোরা পারবি? একটু দেখে নিস। যেমন আয়নীকরণ বিভব তো বেরিলিয়ামের অনেক বেশি হবে ম্যাগনেসিয়ামের চেয়ে, পটাশিয়ামের কি হবে? কম হবে, ঠিকই আছে। একটু পারবি তো নাকি? বোরিং জিনিস দেখিস। আচ্ছা, পারবি? পারবে না, কর কর কর, আমি আছি। বলো ক নাম্বারটা ঠিক আছে কিনা। নাইট্রোজেনের অনেক বেশি হয়, 7, 8, 9 সিরিয়ালি আছে না? 7, 8, 9 বুঝতে পারছিস কি আমার কথা? হ্যাঁ, হ্যাঁ সিরিয়ালি আছে, ঠিক আছে। এবার বলো নাইট্রোজেনেরটা ন্যাচারালি অনেক বেশি হয়, ঠিক আছে। কার চেয়ে বেশি হবে? অক্সিজেনের চেয়ে বেশি হবে। আমি সাইজের কথা বলতেছি না, আয়নীকরণ বিভবের কথা বলতেছি। নাইট্রোজেনের কাছ থেকে ইলেকট্রন বের করতে পারবা না তুমি, তার চেয়ে কষ্ট হবে অক্সিজেনে, ঠিক আছে তো? হ্যাঁ, উল্টাবো কেন? ঠিকই আছে। এই 2p দিলি না নাইট্রোজেনে, নাইট্রোজেন ছাড়তে চাবে না রে বাবা, বোঝো না। অক্সিজেনে তো 2p4। হুম, কি বললি সেটা বুঝি নাই। এখন শোনো, ফ্লুরিনের আকার এক্সট্রিমলি ছোট, এটা কি বোঝো? যে কারণে যেটা হবে, নাইট্রোজেনের চেয়েও বেশি আয়নীকরণ বিভব হবে কার বলেন তো? ফ্লুরিনের। তাহলে এখানে ফ্লুরিনের সবচেয়ে বেশি, তারপরে আসবে কার? নাইট্রোজেনের, তারপরে আসবে কার? অক্সিজেনের। বুঝেছো? সিকোয়েন্সটা হচ্ছে এটা।
সো এরা উল্টাপাল্টা দিছে। তারপরে ব্রোমিন, ক্লোরিন, ফ্লুরিন। ফ্লুরিনের বেশি হওয়ার কথা, তারপরে ক্লোরিনের, তারপরে ব্রোমিনের। আমার মতে খ নাম্বার কারেক্ট আনসার। পটাশিয়াম, নাইট্রোজেন, লিথিয়াম। পটাশিয়ামের চেয়ে নাইট্রোজেনের বেশি হবে আয়নীকরণ শক্তি, ঠিক আছে। নাইট্রোজেনের চেয়েও লিথিয়ামের, এটা আমি শিওর না। নাইট্রোজেন, লিথিয়াম, লিথিয়াম তো একেবারে ছোট। দাঁড়াও, লিথিয়াম আর নাইট্রোজেন কি একই গ্রুপের না আবার? লিথিয়াম হ্যাঁ। সেকেন্ড শেল, না, একই পর্যায়ে। সরি একই পর্যায়ের না? এই, হ্যাঁ একই পর্যায়ের। নাইট্রোজেন হচ্ছে ডানে, তাহলে আকার ছোট। এই, আকার ছোট হলে আয়নীকরণ শক্তি আরো বেশি হওয়ার কথা, তার মানে গ নম্বরে ঝামেলা আছে। বুঝতে পারছিস কি? হ্যাঁ। আচ্ছা, ঘ নম্বরে কি বলছে? বেরিলিয়াম। শ্বেতাবের কি নেটওয়ার্কের সমস্যা? তোর কোনো কথা বুঝতেছি না। কি বললি? লিথিয়াম তো একটা ইলেকট্রন ছেড়ে দেয় আবার। ও তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বেরিলিয়ামের বেশি হবে স্বাভাবিক, ম্যাগনেসিয়ামের তার চেয়ে কম হবে। তারপরে কার্বন দিছে এখানে। কার্বন কি ম্যাগনেসিয়াম আর কার্বন তো একই পর্যায়ের না, তাহলে এটাকে কেমনে চিন্তা করা যাবে? এটা পর্যায় গ্রুপ যে পেঁচায় গুছায় কি করে ভাই। আমার মতে কারেক্ট আনসার হচ্ছে খ। শেষ, জানি না এত কিছু। কেন ক বুঝছিস কি? সিম্পলি সিরিয়ালি আছে না, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, একই গ্রুপের ইলেকট্রন বিন্যাস দেখা। এই ভাই বুঝছি, কারেক্ট আনসার খ। দেখিস তোরা তো স্ক্রিনশট মারি রাখতো, আমার আলোচনা ঠিক আছে কিনা তুই দেখিস, মিলাইস। বুঝছে? হ্যাঁ। আবির এটা চেক করে জানাইস। এগুলো বোরিং লাগে, মানে আমার পরীক্ষা হলে আমি ঠিকই গুতায় গাতায় বের করতে পারি, বাট একই আলোচনা বারবার তো এই জন্য করতে ইচ্ছা করতেছে না। নিচের মৌলগুলির প্রথম আয়নীকরণ বিভবের সঠিক ক্রম কোনটি? বলো ভাই, মাফ কর আমাকে, দেখিস। প্রথম আয়নীকরণ বিভব অধিককার বলেন। এই যে এইগুলো ভালো প্রশ্ন। নাইট্রোজেন, কার্বন, বোরন, অক্সিজেন, কোনটার বলো? প্রথম আয়নীকরণ বিভব। প্রথম কথা একটু ভাবো, এরা কি একই পর্যায়ের নাকি গ্রুপের? বলো, একই পর্যায়ের না? তাহলে আমরা একটু সাজায় ফেলি। এটা হচ্ছে সবচেয়ে ছোট মানে প্রথম মৌলটা বোরন, তারপরে কার্বন, নাইট্রোজেন, তারপরে অক্সিজেন। তারপরে অক্সিজেন। তাহলে আকারটা কি হচ্ছে? গ্র্যাজুয়ালি ছোট হয়ে যাচ্ছে। নাইট্রোজেন হবে। এই যে আকারটা আরো ছোট হয়ে গেল। তাহলে বলো, এদের মধ্যে সিকোয়েন্সটা হওয়ার কথা ছিল কি অক্সিজেনের সবচেয়ে বেশি, বাট বাস্তবে কার সবচেয়ে বেশি? নাইট্রোজেনের সবচেয়ে বেশি। নাইট্রোজেন। এই তো। তাহার পরে কোনটির আয়নীকরণ শক্তি বেশি বলেন? বেরিলিয়াম, বোরন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, কোনটার? বেরিলিয়ামের না, আকার সবচেয়ে ছোট এবং তোমার হচ্ছে কি ওই ইলেকট্রন বিন্যাসে 2s2 থাকে, একেবারে জোর বাঁধা। তারপরে কোনটি থেকে একটি ইলেকট্রন সরাতে সবচেয়ে বেশি শক্তি লাগে? এইটা এই সেম প্রশ্নই তো করলাম না একটু আগে, বোঝা না? না না, সিমিলার, সেম প্রশ্ন না, ভালো প্রশ্ন এটা, করো দেখি, মজার প্রশ্ন। বলেন কোনটা থেকে সরাইতে সবচেয়ে বেশি শক্তি লাগে? খুবই ভালো প্রশ্ন। আরে বলদ, অ্যালুমিনিয়াম 3+। বোঝ, এদের সবার কি ইলেকট্রন সংখ্যা সমান না? 10টা 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 10টা, সবার ইলেকট্রন বিন্যাসও তো সেম। এর মধ্যে এর প্রোটন আছে সবচেয়ে বেশি, আকার সবচেয়ে তাহলে ছোট হবে। আর প্রোটন বেশি মানে এই তো খিচ্ছে ধরে টানবে। 3+ না, বুঝে না আমার কথা? বুঝছি এবার। আমার বুঝাই দিতে হবে কেন? এই দূর, ওই একই প্রশ্নে আর একবার নিয়ে আইছে। এই যে এটা একই প্রশ্ন না, ঢাকা বোর্ড 21। একই। কুমিল্লা বোর্ড 23, একই প্রশ্নই তো। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা আবার কোথায় আসছিল? ঢাবো 21। এটা একটু আমার মনে করা দিস তো, এটা ঠিক করতে হবে। সেটা স্ক্রিনশট নিছস? এনিবডি? আমি নিছি। এই অবস্থায় নিছস তো? হ্যাঁ। ওকে, তাহলে ঢাকা বোর্ড 21 মারি ফেলি। আচ্ছা, নিচের কোন আয়নীকরণে সবচেয়ে কম শক্তি লাগে বলেন? সবচেয়ে কম শক্তিতে ইলেকট্রন ছেড়ে দিবে। সবই প্রথম আয়নীকরণ শক্তি, সবচেয়ে সক্রিয় সে কম শক্তি নিয়ে ইলেকট্রন ছেড়ে দিবে, পটাশিয়াম হবে। কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে কম? ভালো প্রশ্ন, সহজ প্রশ্ন, শিশু প্রশ্ন।
ওয়ানের কম হবে নাকি 2 এর কম হবে? 1 এর কম হবে, বামের দিকে আকার বড়। হ্যাঁ হ্যাঁ, রুবিডিয়াম আর সিজিয়াম হচ্ছে 1 এ, আর স্ট্রোনশিয়াম বেরিয়াম তো 2 এ, সেকেন্ড গ্রুপে চলে আসছে। সো রুবিডিয়াম আর সিজিয়ামের মধ্যে বড় কে? সিজিয়াম না? বুঝো না রে, সিজিয়ামের আয়নীকরণ শক্তির মান দুনিয়ার সবচেয়ে কম। কিছুই বোঝে না, পর্যায় সারণী না বুঝলে তো ঝামেলা। সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, আর ডানে কে? ম্যাগনেসিয়াম, তারপরে ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়াম। এবার বলেন কি হবে? এই সিজিয়ামের আকার না সবচেয়ে বড়, এর ডানে গেছে এটা ছোট, এর উপরে এটা আবার একটু ছোট, এই ডান পাশেটা আরো ছোট। বুঝতে পারছিস কি? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তারপরে কোনটির ইলেকট্রন আসক্তি সর্বনিম্ন? আসক্তি সর্বনিম্ন বলো। ইলেকট্রন নিতে চাবে না। অক্সিজেনের যথেষ্ট উচ্চ ইলেকট্রন আসক্তি। সবচেয়ে মরা নাইট্রোজেন নিতে চাবে না। হ্যাঁ, নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক, মনে আছে? আচ্ছা, তারপরে কোনটির ইলেকট্রন আসক্তি বেশি বলো? ফ্লোরিনের না সবচেয়ে বেশি? ক্লোরিনের সবচেয়ে বেশি। ইলেকট্রন আসক্তি যে সকল নিয়ামক দ্বারা প্রভাবিত হয়: পারমাণবিক ভর, পরমাণুর আকার, কার্যকর নিউক্লিয়ার আধান। বলেন কোনটা কোনটা দ্বারা প্রভাবিত হয়? পর পরমাণুর ভর দিয়ে ইলেকট্রন আসক্তি নির্ধারিত হয়। আকার পরমাণুর আকার। অবশ্যই আকার দিয়ে নির্ধারিত হয়, এবং কার্যকর নিউক্লিয়ার আধান এটা দিয়ে কি প্রভাবিত হয়? বলেন। হ্যাঁ হবে। নিউক্লিয়াস যত টাইনে আনতে পারবে, 2 আর 3। এই যে ইলেকট্রন আসক্তি নির্ভর করে একই প্রশ্ন না? ও না, একটু আলাদা আছে। এটা যশোর বোর্ড 21, চট্টগ্রাম বোর্ড 22, বাট অপশনগুলো আলাদা। ইলেকট্রন আসক্তি নির্ভর করে পরমাণুর আকারের উপরে, সঠিক। ইলেকট্রন বিন্যাসের উপরে, তাও সঠিক। অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটালের উপর, এটার ওইটাতে একই কথা। 2 আর 3 নাম্বার অপশন। সো 1 2 3 তিনোটা কারেক্ট। কোনটির ইলেকট্রন আসক্তি সর্বনিম্ন বলো? সর্বনিম্ন, সবচেয়ে কম, ইলেকট্রন নিতে চাবে না। অক্সিজেন, ফ্লোরিন, ক্যালসিয়াম, সিলিকন, উইচ ওয়ান? আমার তো মনে হচ্ছে ধাতুটা হওয়া উচিত না, ক্যালসিয়াম। ক্যালসিয়াম। সিলিকনের চেয়েও হ্যাঁ ক্যালসিয়ামের বেশি হওয়া উচিত। তাও এটা একটু স্ক্রিনশট মেরে একটু চেক করে আমার জানাইস। অদ্ভুত ব্যাপার ঘটে যাইতেও পারে সিলিকনের ক্ষেত্রে, বলা যায় না আর কি। দিস ইজ কেমিস্ট্রি, কিচ্ছু করার নাই। মার্সস। আচ্ছা, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস কোনটি? তড়িৎ ঋণাত্মক মৌল সবচেয়ে তড়িৎ ঋণাত্মক কে বলেন? ফ্লোরিন না? হ্যাঁ এই যে 2s2 2p5। তারপরে নিচের কোনটি তড়িৎ, বাবা ক্ষমা করে দে, যত শক্তিশালী ধাতু তত তড়িৎ ধনাত্মক। তাহলে তড়িৎ ঋণাত্মকতার সিকোয়েন্স উল্টো হবে। তাহলে এখানে সবই গ্রুপ 1 এর মৌল আমি দেখতে পাচ্ছি। তাহলে সিম্পলি কি হবে বলেন তো? তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম, তড়িৎ ঋণাত্মক সবচেয়ে বেশি হবে কে? সবচেয়ে ছোট ধাতুটা লিথিয়াম। হ্যাঁ লিথিয়াম। কত নম্বর উত্তর? তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, গাদা গোতাগার। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, 1 নাম্বারটাই। কোন নাম্বার? তোকে পরীক্ষার হলে ভাড়ায় যায়, আমার কি টেনশনটা লাগবে কি দাগাইতেছে কি দাগাই দূর, এদের কোনো বোধ বুদ্ধি কাজ করে না। নিচের কোনটি সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক বলেন? কম তড়িৎ ঋণাত্মক মানে সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক, মানে ধাতুর তো ধনাত্মকই হওয়ার কথা। কোনটা? লিথিয়াম। পটাশিয়াম। কামন ব্রো, সোডিয়াম আছে, পটাশিয়ামের আকার বড় না? আরে কি বিপদ, একই গ্রুপের মৌল তো। আচ্ছা, কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা বেশি বলো? তড়িৎ ঋণাত্মকতা। অক্সিজেন, FON মনে পড়ে? তড়িৎ ঋণাত্মকতা FO আর হচ্ছে N। তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম কোনটি? দূর বুলশিট প্রশ্ন, কে করে এগুলা? তড়িৎ ঋণাত্মকতায় ফ্লোরিন তো অনেক আগে, এইখানে ঝামেলা ঘটায় ফেলাইছে ক্লোরিন অক্সিজেনে। ফ্লোরিন অক্সিজেন ক্লোরিন এটা নেওয়া যায়, খ নাম্বার নেওয়া যায়। আয়োডিনের বেশি না তো, আয়োডিনের কম। নাইট্রোজেনের, আয়োডিন এটা, হ্যাঁ এই যে এটাই খ নাম্বারটাই কারেক্ট আনসার। আচ্ছা, নিচের কোনটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম বলো? ঋণাত্মকতা মানে ধাতু ধাতু বিহেভিয়ার কার? হিলিয়াম। লিথিয়াম। বুঝছো?
তারপরে কোনটি সর্বাধিক তড়িৎ ঋণাত্মক একই প্রশ্ন না? না, বলো সবচেয়ে নেগেটিভ মৌল কেটা তড়িৎ ঋণাত্মক? ফ্লুরিন। ফ্লোরিন। দেখছো একই প্রশ্ন কত রকম ভাবে ঘুরায় ফিরে আসে। কোথায় গেল? দুইবার না একই প্রশ্ন লিখছে। এই রে। হ্যাঁ, আচ্ছা, তারপরে কোনটি আবারও না? কি রে ভাই, এরা কি করছে? ও বুঝছি, ওই কেমিক্যাল বন্ডের আবারও একই প্রশ্ন, মানে কয়টা স্লাইড সে এক্সট্রা ঢুকাইছে। খেলা যাবে। ও বুঝছি কি করছে, এই স্লাইড নতুন নিচে ঠিক আছে, কিন্তু এই টেক্সটটা ফালায় নাই। আচ্ছা আচ্ছা, গট ইট। কালা জাদু করে দেই, এই যে কি সুন্দর কালা জাদু, দেখিস টেকনোলজি আমাদের কোথায় নিয়ে চলে গেছে। এই তো। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে বন্ধু, আমাকে একটু বলো রাসায়নিক বন্ধন কত প্রকার যেন হয়, কি কি জানো? আয়নিক, তারপরে সমযোজী, সমযোজী, তারপরে সন্নিবেশ সমযোজী, সন্নিবেশ সমযোজী, তারপরে ইন্দ্র, ধাতব বন্ধন, ধাতব বন্ধন, তারপরে ভ্যান্ডার ওয়ালস, হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন, তারপরে ডাইপোল, ডাইপোল আছে না বইতে, দেখো নাই? হ্যাঁ, ডাইপোল, ডাইপোল, হ্যাঁ, সেটা আবার এখানে কিছু বলার আছে নাকি? থ্যাংক ইউ। ভ্যান্ডার ওয়ালস কোনো বন্ধন না, ভ্যান্ডার ওয়ালস একটা বল। এটা নিয়ে একাডেমিকে অনেক কথা বলছিলাম, কেমিক্যাল বন্ড যেদিন শুরু হয়েছিল ওই লেকচারটা খুলে দেখবা, অনেকক্ষণ ধরে আধা ঘন্টার মতো কথা বলছিলাম যে ভ্যান্ডার ওয়ালস একটা বল, ডাইপোল ডাইপোল একটা বল। ইংরেজিতে বলা ডাইপোল ডাইপোল ফোর্স, ডাইপোল ডাইপোল ইজ নট এ বন্ড, ভ্যান্ডার ওয়ালস ইজ অলসো নট এ বন্ড, ভ্যান্ডার ওয়ালস ফোর্স। ঠিক আছে, ফোর্স আর বন্ড দুইটা আলাদা ব্যাপার। যাই হোক, কটা বাজে? আমাদের 1:41 বাজে। তোমরা একটা কাজ করো, আমারও বেশ হাত ব্যথা করতেছে, অনেকক্ষণ ঝুলে আছি তো, এই মানে ফুলে যায় হাতটা আর কি, গরম হয়ে যায়। সো আমরা একটু রেস্ট নেই। আমরা কয়টায় জয়েন করি? আধা ঘন্টা পরে জয়েন করি বন্ধুরা। আয়নিক বন্ধন দিয়ে কথাবার্তা বলা শুরু করব, ঠিক আছে? কথা কয় না কেউ, ওই গরুরা। এই যে এমনি ক্লাসের লাস্টের দিকে চলে আসছি আর কি। ওকে, ঠিক আছে। দুইটার সময় দেন, গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আচ্ছা, একটা কাজ করি, এইটুকু বাড়ি দিয়েই দেয়, এইটুকু ঝুলায় রাখার দরকার নেই, বলেন? তাহলে আয়নিক বন্ধন নিয়ে কথা বলা শুরু করতেছি। আয়নিক বন্ধন গঠন সহজ হবে কি করলে বলো তো? কার কার মধ্যে আয়নিক বন্ধন গঠন সহজ হবে? সবচেয়ে ভালো ধাতু লাগবে আমার, সবচেয়ে ভালো অধাতুটা লাগবে। ধাতু, ধাতু কোনটাকে নিব সবচেয়ে ভালো ইলেকট্রন দান করতে পারবে, যার আয়নীকরণ শক্তি কি বলেন তো? কি হবে, কম নাকি বেশি? আগে ধাতু, ধাতুর আইপি যত কি হবে বলো? কম হবে। কম হবে। আর অধাতুর কি বলেন তো? ইলেকট্রন অ্যাফিনিটি যত বেশি হবে। বেশি হবে। যত কম আর এটা যত বেশি। আরও একটা কন্ডিশন আছে ভালো আয়নিক যৌগ হওয়ার শর্ত। 3 নাম্বার শর্তটা বুঝবা না ঠিক মতো, বাট জাস্ট লিখে রাখো। হ্যাঁ, গঠিত কেলাসের, গঠিত কি লিখলাম এটা, ক্লাস, কেলাসের ল্যাটিস এনথালপি, এনথালপি যত কি হবে বলেন তো? বেশি বেশি হবে। হবে। বেশি হবে। এই 3টা কন্ডিশন। আর ল্যাটিস এনথালপি তো আর এখান থেকে বুঝতে পারবা না, এইখানে অন্তত আমরা এটা বলতে পারবো যে কোন কোন মৌল নেওয়া লাগবে। বলেন ধাতুদের মধ্যে কোনটা নিব? 1 থেকে কোনটা? হাইড্রোজেন, সোডিয়াম, কোনটা? হাইড্রোজেন তো ধাতুই না। সিজিয়াম, ফ্রান্সিয়াম নিলে তেজস্ক্রিয় হয়ে যাবে, সো নিতে হবে সিজিয়াম। আর অধাতুদের মধ্যে কোনটা নিতে হবে বলেন? ক্লোরিন, হ্যাঁ, ক্লোরিন, এখানে নিতে হবে হচ্ছে আমাদের ক্লোরিন।
ক্লোরিনকে, ফ্লোরিনকে নেওয়া যাবে না, কারণ ফ্লোরিনের চেয়েও ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি। বেশি। সো এই দুইটার মধ্যে যে ভালোবাসাটা হবে, এই ভালোবাসাটা হবে পৃথিবীর সবচেয়ে অমর ফেম, অনন্ত ফেম। তোমরা কি বুঝেছো আমার কথা? So, এই দুইজনের মধ্যে ভালোবাসা, তাহলে সবচেয়ে ভালো আয়নিক যৌগ আমরা কি লিখবো? সিজিয়াম ক্লোরাইড। হাততালি। ও বাবা, দিতে পারতেছি না। এই তো হয়ে গেছে। আচ্ছা, তারপরে চলো, আয়নিক যৌগগুলা পানিতে দ্রবীভূত হয় ভালো, পোলার দ্রাবকে দ্রবীভূত হয় ভালো, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি থাকে, গলিত বা দ্রবীভূত অবস্থা তড়িৎ পরিবহন করে, এগুলো তোমরা জানো, কেলাসাকার পদার্থ হয়। আচ্ছা, সমযোজী বন্ধন। এখন সমযোজী বন্ধন কাকে বলে? আগের বার তো ইলেকট্রন দিছিল আর একজন নিছিল, ধাতু দিছিল অধাতু নিছিল। সমযোজী বন্ধন তৈরি হবে কাদের মধ্যে বলো তো? দুইটা শেয়ার করলে অধাতুর মধ্যে। অধাতুর। এখন এই অধাতু দুইটা যদি হয়ে থাকে এমন, দুইটা অধাতু যদি হয়ে থাকে এমন যে একই মৌলের দুইটা অধাতু, অর্থাৎ অধাতু 1 যোগ অধাতু 1, আবার হইতে পারে অধাতু 1 যোগ অধাতু 2, এই বন্ধনকে আমরা বলি হচ্ছে কি বলেন তো? পোলার, পোলার সমযোজী বন্ধন। আর এইটাকে বলে হচ্ছে অপোলার সমযোজী বন্ধন। আশা করি কিছু বোঝো নাই। মানে ধরো, এটার এক্সাম্পল কি? এইচ বন্ড এইচ বা ও ডাবল বন্ড ও, বুঝতে পারছিস কি? একই মৌলের দুইটা পরমাণুর মধ্যে যে বন্ধন, সেটার কথা বলতেছি। আর এইখানে যদি দেখো তুমি, বলো আমাকে উদাহরণ দাও, কি হইতে পারে এখানে? পানি হইতে পারে, এইচ বন্ড ও বন্ড এইচ। এই যে এই বন্ধনগুলো হচ্ছে তোমার পোলার। বোঝাছো কি আমার কথা? যদি এই কনসেপ্টটা ঠিক না, কারণ কি বলছিলাম একটু আগে, অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে, কত অ্যাঙ্গেলে কানেক্টেড, শেপটা কেমন, এগুলো আর কি, বাট এই বই অনুযায়ী এইসব বলছি। এবার আসো, সমযোজী বন্ধন ব্যাখ্যার যে থিওরিগুলা, সেই থিওরিগুলা কি আমাদের বলো তো? 1 নাম্বার থিওরি হইতেছে, মানে যে কেন সমযোজী বন্ধন গঠিত হয়, কাদের কাদের মধ্যে গঠিত হবে, গঠিত হইলে কেমন কি হবে না হবে। 1 নাম্বার তত্ত্বের নাম হচ্ছে কি? অষ্টক তত্ত্ব। এই অষ্টক তত্ত্বকেই যখন আমরা ছোট পরমাণুর জন্য প্রয়োগ করি, ওইটাকেই তখন আমরা কি বলি বলো তো? দ্বিত্ব। দ্বিত্ব নিয়ম। আচ্ছা, অষ্টক তত্ত্ব প্রায় ফেইল করে, তোমরা দেখছো অষ্টক সংকোচন সম্প্রসারণ। তখন আমাদের কাছে নতুন মতবাদ আসছিল কি? যোজনী বন্ধন মতবাদ। যোজনী বন্ধন মতবাদেরই একটা বিশেষ অংশ হচ্ছে 2 এর নিয়ম, যেটাকে আমাদের বইতে মাশাআল্লাহ এই দুটো পেঁচায় ফেলায়। 2 এর নিয়ম। ইভেন তোরা একটু আগে কে জানি বলছিলি আমাকে ইনবক্সে যে তোর এলাকার এক ছোট ভাইরে দেখাইতে গেছিস, সে মারামারি করছে তোর লগে, মানে না কথা? জি হ্যাঁ, মজার কথা হচ্ছে তুই বলার পরে না আমি একটু গুগল সার্চ দিয়েছিলাম, বুঝছিস? আমি অবাক হয়ে গেলাম, গুগলের অনেক জায়গাতে ওই কামই করছে। তারা লেখছে রুল অফ টু আর ডুয়েট রুল একই। তুই কি করবি? তুই তোর এলাকা ছোট বাইরে নাই কিলাইতে পারোস, ইন্টারনেটে কারে যায় কিলাবি? কোন এক দুনিয়ায় যে বাস করতেছি। আচ্ছা, 3 নাম্বারটা কি বলেন? যোজনী বন্ধন মতবাদ অনেক জায়গায় ফেইল করে, তখন আসছে আমাদের শঙ্করায়ন মতবাদ। এই যে এইটাই তোমরা শিখতে চাইতেছিলা, বাট সেটা কত ভিতরের জিনিস দেখো। 4 নাম্বারটা কি? VSEPR। এটা দিয়ে মূলত সবকিছু এক্সপ্লেন করা যায় না, জাস্ট বন্ড অ্যাঙ্গেলটা একটু সূক্ষ্মভাবে বাইর করা যায়। 5 নাম্বার কি বলেন? মলিকুলার অরবিটাল থিওরি, বাংলায় বলে আণবিক অরবিটাল মতবাদ। এটা বইতে নাই, লাগবেও না পরীক্ষায়। এটার পরে আরও আছে CFT, LFT, একবারে লিখে দিই, লাগবে না এগুলো আর কি। LFT, MFT, ক্রিস্টাল ফিল্ড থিওরি, লিগ্যান্ড ফিল্ড থিওরি, ম্যাগনেটিক ফিল্ড থিওরি। লিগ্যান্ড ফিল্ড থিওরির হালকা পাতলা কিছু কথাবার্তা শুনবো না, MFTরও তো হালকা পাতলা শুনবো। সো আমাদের মেইনলি কাজে লাগবে হচ্ছে উপরেরগুলা। বইতে এতগুলার খালি নাম দাম বলছে, কোনো রকমে ন্যাকায় বেকায়, মানে ঠিকমতো বলে নাই কিছুই। এই যে এই 4টা লাগবে আর কি বেসিক্যালি। সো এই তো আজকের ক্লাস এই পর্যন্ত, এইটুকুর জন্য বাধায় রেখা দরকার ছিল। আচ্ছা, আজকে আর একটা ক্লাস নিতে পারি, দেখি আমি স্লাইড শেষ করতে পারি কিনা, ওটার একটু বাকি আছে কাজ আর কি। ঠিক আছে বন্ধুগণ? হ্যাঁ ভাইয়া। ওকে, টাটা, আল্লাহ হাফেজ। দোয়া করে আমার জন্য, আমার এই হাতের এটার জন্য না, মানে আমি পুরা অন্য মনস্ক হয়ে যাই, ইমব্যালেন্স হয়ে যাই কেমন জানি, একটা ছোট সমস্যার কারণে।
এই টাচ করলে কি যে শিশির একটা টাটানি অনুভূতিটা হচ্ছে এর ভিতরে। ওফ, ঠিক আছে, আল্লাহ হাফেজ, টাটা।